এই যে আমরা প্রশ্ন করব এবং উত্তর খুঁজবো, কিভাবে করব? একদম। এবার একটা উইটনেস আছে, একজনকে ঢুকে বেরোতে দেখা গেছে, একজন উইটনেস বলেছে যে আমি ঢুকে ওকে বেরোতে দেখেছি ওই সময়তেই। তো এবার উইটনেস স্ট্যান্ডে এসে দাঁড়িয়ে আছে। সমস্যা কি কি হতে পারে? বা থিসিস, অ্যান্টিথিসিস, সিনথেসিস। এখানে ওটা সিদ্ধান্ত, তর্ক এবং নির্ণয়। এই আমাদের জগতের মধ্যে বিভিন্ন কাজে নেগোসিয়েশন দরকার হয়, তাদেরকে কথা বলতে হয়, তাদেরকে ডিবেট করতে হয়, প্রেজেন্টেশন দিতে হয়, কোনো একটা আইডিয়া পিচ করতে হয়। তাদের এই 16টার লিস্ট করে রাখা উচিত আমার মতে। মিরাকেলে বিশ্বাস করি না, কিন্তু আমরা কিন্তু ম্যাজিকে বিশ্বাস করি। মানে ম্যাজিক বলতে না, কিন্তু মানে এই পেট কেটে দুটো ভাগ করে দিল একটা মহিলার, তা নয়। কিন্তু আমরা যদি এটাকে সাংখ্য দর্শন, কারণ ভিডিও গেম এই কারণে বলছি, কারণ ম্যাট্রিক্স বলে যে সিনেমাটা, সেটা একেবারে ডাইরেক্ট সাংখ্য দর্শনের সিনেমার পর্দায় নিয়ে এসেছে। যদি মানুষকে বলা হতো যে অনেকগুলো মানুষ একটা যন্ত্র, অনেকগুলো মানুষ কিনে আকাশ দিয়ে উড়ে যাবে, পাগল নাকি? 200 বছর আগে ধর। তারপরে হচ্ছে শৌচ। শৌচ মানে ক্লিনলিনেস অফ বডি অ্যান্ড মাইন্ড। একদম। এমন কিছু দেখা, এমন কিছু পড়া, এমন কিছু শোনা যেটা আমরা জানি যে আনক্লিন থটস কোনগুলো, ইনকগনিটো মোডে যেগুলো বেশি আছে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু বৈঠক। আমি আর প্রেমাশিস আবার চলে এসেছি। আমার নাম অরুণাভ, হি ইজ প্রেমাশিস। আমরা এই এপিসোডে কী করি আপনারা মোটামুটি অনেকেই জানেন। যদি প্রথমবার ক্লিক করেন তাহলে বলি, আমরা বই নিয়ে আলোচনা করি। আজকের এপিসোডটায়ও আমাদের কাছে একটা বই আছে, বাট এই এপিসোডটা একটা এক্সটেন্ডেড এপিসোড, মানে এর আগে আরেকটা এই বিষয়ে এপিসোড করেছি আমরা। এটা হলো সেকেন্ড এপিসোডটা, যেই কারণে আমাদের জামাও পরিবর্তন হয়নি, কারণ একই দিনে শ্যুট করছি আমরা। এনিওয়েজ, তো আমরা এবার এর আগের এপিসোডটা মোটামুটি একটা বোঝার চেষ্টা করেছি যে হিন্দু দর্শনের যে বেসিক লাইন এবং উপনিষদ এবং তাদের মূল বিষয়টা কি এটা বোঝার চেষ্টা করছি। এবার তারপরে স্বরদর্শন খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। তো স্বরদর্শন নিয়ে আমরা এই এপিসোড করবো বলেই ডিসাইড করেছি, সংকল্প করেছি। তো চলো তাহলে শুরু করি। এবার 6টা দর্শন কোথা থেকে এসছে সেটা দিয়েই শুরু করি। শুরু তো এটাই যে প্রথমে তো বেদে বলে দিল, উপনিষদে বলে দিল ব্রহ্ম আছে, জগৎ মিথ্যা, ব্রহ্ম সত্যি, ঈশাবাস্যমিদম, এখানে যা আছে তাই ব্রহ্ম, এবং তুমিই ব্রহ্ম, আমি ব্রহ্ম, এরকম একটা ব্যাপার যেটা নিয়ে আগের এপিসোডে বলেছি। কিন্তু আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ান কেন মেনে নেব আমরা? মেনে বেদে লেখা আছে বলেই মেনে নিতে হবে? একদম না, সেরকম কোনো ব্যাপার নেই। প্রথম এবার শুরু হলো, এই ঋষিমুনিরা বললেন যে না, এবার প্রমাণ করতে হবে ব্যাপারটাকে। হ্যাঁ, প্রমাণ যদি না হয় তাহলে মানব না। আধ্যাত্মিক ভেতরে উপলব্ধিটা বলে পরে, আগে প্রমাণ করো। হ্যাঁ, আগে প্রমাণ করতে হবে। সেই প্রমাণ করার জন্য কি, মানে প্রমাণ মানে কি, কোয়েশ্চেন করবো না, এটা ঠিক আছে মানলাম, আমি ওইভাবে মেনে নেবো না, আমি এবং বেদও কি বলেছে, বিশ্বাস করতে হবে না, বিশ্বাস করতে হবে না। তো সেইখান থেকে শুরু হলো দর্শন। তো ন্যায়, বৈশেষিক, সাংখ্য, যোগ, পূর্ব মীমাংসা, উত্তর মীমাংসা। উত্তর মীমাংসাটাই অদ্বৈত বেদান্ত বলে বলা যায়, যেটা পরে ব্রহ্মসূত্র হয়েছে। তো বেদান্ত নিয়ে আমরা আগের এপিসোডে আমরা যতটা আলোচনা করেছি তার মূলত অদ্বৈত বেদান্তেরই কাছাকাছি আলোচনা। তো শুরু করি আমরা ন্যায় নিয়ে। ন্যায় শুনে যেটা মনে হয় তাই ন্যায় শুনে যেটা মনে হয় তাই। ন্যায় মূলত এই যে আমরা প্রশ্ন করব এবং উত্তর খুঁজবো, কিভাবে করব, একদম মেথডোলজিটা কি, এটা নিয়ে ন্যায়ের মূল উপজীব্য বিষয়। ঋষি গৌতমের লেখা প্রায় 1650 খ্রিস্টপূর্বাব্দে এটা বেরিয়েছে। এবং 1650 খ্রিস্টপূর্বাব্দে কী ভাবছিল ওরা, সেটা একটু আমাদের বুঝতে হবে। প্রথম ওরা বলছে যে 16খানা দিক আছে যেটা আমাদেরকে দেখতে হবে, এবং এই 16টা দিক আজকে যারা নেগোসিয়েশন করেন, বিজনেস নেগোসিয়েশন বা তর্ক করেন, মানে ডিবেট করেন যে কোনো বিষয়, তাদের সবার ক্ষেত্রে এগুলো কাজে লাগবে। এগুলো টেকনিক, যে একটা জিনিসকে কীভাবে টেস্ট করা। প্রথমে কি বলছে যে প্রথম বিষয়টা হচ্ছে প্রমাণ। একটা জিনিসের প্রমাণ কি, কিভাবে বুঝবে একটা জিনিসের প্রমাণ আছে কি। তার 3টে পদ্ধতি। একটা হচ্ছে যে প্রত্যক্ষ, এই গ্লাস দেখছি, আমার 5টা সেন্স দিয়ে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা আছে। আমি শব্দ শুনতে পাচ্ছি,
মানে ওটা আছে। হ্যাঁ, আমি খাচ্ছি, মিষ্টি লাগছে, আছে। ওই আঁখো দেখির কনসেপ্ট বলেছিলাম, প্রত্যক্ষ যেটা নয়, প্রত্যক্ষ যেটা সেটা তো প্রমাণই বটেই, প্রমাণ মেনে নিলাম, কিন্তু প্রত্যক্ষই শেষ কথা নয়। আরেকটা জিনিস আছে, সেটা কি? সেটা হচ্ছে অনুমান। অনুমান মানে গেস ওয়ার্ক নয়, অনুমান মানে হচ্ছে ইনফারেন্স। ওই ওখানে ধোঁয়া উঠতে দেখছি, তার মানে ওখানে আগুন লেগেছে। এই যে আমার চেহারার মধ্যে বা অরুণভর চেহারার মধ্যে আলো দেখতে পাচ্ছি, তার মানে এখানে কোথাও একটা লাইটের সোর্স আছে। এটা হচ্ছে ইনফারেন্স। আমি দেখতে পাচ্ছি না, কিন্তু আমি অনুমান করছি। সেটাও আবার চট করে, মানে ওটার একটা লজিক্যাল একটা আছে। প্রথমে হচ্ছে প্রতিজ্ঞা। প্রতিজ্ঞা কি? দেখতে কি পাচ্ছি? দেখতে পাচ্ছি যে ধোঁয়া উঠছে, এটা প্রথম। প্রতিজ্ঞাটা কি? যে ধোঁয়া উঠছে, আচ্ছা বেশ। হেতু কি? সেকেন্ড হচ্ছে হেতু, রিজন, আগুন হতে পারে, আগুন। উদাহরণ কি? তারপরের স্টেপ হচ্ছে উদাহরণ। উদাহরণ কারণ আমি দেখি যে যেখানে আগুন লাগে সেখান থেকে ধোঁয়া বেরোয়। উদাহরণ, স্পেসিফিক উদাহরণ, আমি দেখেছি যে রান্নাঘরে উনুন জ্বালালে পরে আগুন জ্বলে উনুনে, সেখান থেকে ধোঁয়া বেরোয়, এটা উদাহরণ। এবার সেখান থেকে আমার কনফার্মেশন হলো, সেটাকে উপনয়ন বলে। উপনয়ন হচ্ছে যে তাহলে ধোঁয়া বেরোতে গেলে পরে আগুনের প্রয়োজন। এবার লাস্ট স্টেপ নির্গমন, তার মানে ওই যে ওখানে ধোঁয়া বেরোচ্ছে, তার মানে ওখানে আগুন আছে। এই ইনফারেন্স, যে কোনো জিনিস, আমি একটা এক্সাম্পল দিলাম, যে কোনো অনুমান এই বেসিসে আসবে। প্রথমে প্রতিজ্ঞা হতে হবে, তার একটা হেতু হতে হবে, কেন আমি বলছি এটা, তারপরে সেটা উদাহরণ থাকতে হবে, এক্সাম্পল। কারণ ন্যায়শাস্ত্রে বারবার এটা বলে যে যে জিনিস রিপিটেবল নয়, রেপ্লিকেবল নয়, সেটা প্রমাণই নয়, সেটা কোনো নলেজ নয়। মানে আগেও হয়েছে আবার হবে, সেটাই প্রমাণ। মানে এই যে ধরুন অনেকে সে অর্থে গডম্যান যারা, তারা মিরাকল করে দিলাম একটা, ওটা ন্যায়শাস্ত্র না, ও কিচ্ছু হয়নি, ওটা প্রমাণই নেই, ওটার কোনো মানবো না মিরাকল হয়েছে। কেন? রেপ্লিকা আবার করে দেখাও, আমার সামনে আবার করে দেখাও, যদি করে দেখাতে না পারো আমি মানবো না এটা তুমি করেছো। মিরাকল বলে কিছু হয় না। এই যে ধরো আমরা শুনি যে হাওয়ায় ভেসে থাকতেন বা মরে গিয়ে আবার জীবিত হয়ে উঠেছেন, প্রমাণ কোথায়? আবার জীবিত হয়ে দেখাও, এই এক্ষুনি মেরে ফেলবো, আবার জীবিত হয়ে দেখাও। তো যদি না হয় তাহলে হবে না। হ্যাঁ, আমি শুনেছি। আচ্ছা, এ হয়ে গেল। থার্ড হচ্ছে উপমান। উপমান হচ্ছে কি? উপমা আর কি, বেসিক্যালি অ্যানালজি। ওখানে এটা হয় বলে এখানেও এটা, কম্প্যারিজন। আর ফোর্থ হচ্ছে শব্দ প্রমাণ। শব্দ প্রমাণটা কীরকম? শব্দ প্রমাণটা আবার ওখানে আসছি, ই ইজ ইকুয়াল টু এমসি স্কোয়ার। ই ইজ ইকুয়াল টু এমসি স্কোয়ারটা কি মেপে দেখেছি আমরা? মানে মেপে মানে ক্যালকুলেট করে, তো আইনস্টাইনও মাপেননি, কিন্তু ক্যালকুলেট করে প্রমাণ করে দিন যে ফিজিসিস্টরা মানেন ই ইজ ইকুয়াল টু এমসি স্কোয়ার। আমি তো দেখিনি, আমি তো আমার সেই জ্ঞানই নেই যে আমি ওটা ক্যালকুলেট করে বের করবো। ফিজিক্সের একটা হাই ফিজিক্সের জ্ঞান দরকার, অ্যাপ্লাইড ফিজিক্স, অ্যাপ্লাইড ম্যাথমেটিক্সের, ওটা তো আমার নেই, কিন্তু আমি তো মেনে নিচ্ছি ইজ ইকুয়াল টু এমসি স্কোয়ারটা ঠিক। কেন মেনে নিচ্ছি? কারণ ওটা আইনস্টাইন বলেছেন, মানে একটা বিজ্ঞ ব্যক্তি বলেছেন, সেই জন্য শব্দ প্রমাণ। এমনি কোনো যদি এক্সাম্পল বিজ্ঞ ব্যক্তির বলা থাকে, সেটাকেও আমি প্রমাণ হিসেবে নিয়ে নেব। তাহলে প্রমাণ 4 রকম হলো। একটা হচ্ছে প্রত্যক্ষ প্রমাণ, একটা হচ্ছে অনুমান ভিত্তিক প্রমাণ, যেটাকে বলে সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স, একটা হচ্ছে উপমা, আর একটা হচ্ছে শব্দ প্রমাণ। এটা প্রথম স্টেপ। সেকেন্ড হচ্ছে প্রমেয়। কি প্রমাণ করব আমি? প্রমাণটা যে করব, আমার ভ্যালিড অবজেক্টটা কি, কাকে প্রমাণ করব, সেটারও একটা লিস্ট আছে। যেমন ওদের হিসেব মতো যে আত্মা, এটাকে প্রমাণ করতে পারি আত্মা আছে কি নেই। শরীর কি আছে কি নেই, এটা তো মানে ফিলোসফিতে ওয়ার্ল্ড ওয়াইড, ওয়েস্টার্ন ফিলোসফিতেও যে ফিজিক্যাল আর স্পিরিট, এই দুটো নিয়েই হচ্ছে যে ম্যাটার এবং স্পিরিট কোনটা আছে কোনটা নেই, এটাই তো বারবার দার্শনিকরা প্রমাণ করতে চায়। তো সেই শরীর। ইন্দ্রিয় কি আছে নেই, থাকলে সেটার কী রূপ। এক্সপিরিয়েন্স, এক্সপিরিয়েন্সকে প্রমাণ করা যায়। বুদ্ধি, ইন্টেলেক্ট,
মন, প্রবৃত্তি, নেচার মানে প্রকৃতি নয়, নেচার মানে হচ্ছে প্রবৃত্তি আর কি, দোষ, হ্যাঁ, ইমব্যালেন্স আর কি, ইমব্যালেন্স প্রমাণ করা যেতে পারে। তারপরে ফল, কনসিকুয়েন্স, কোনো একটা কাজ করলো তার ফলে এটা হয়েছে, হয় এরকম আমরা বলি সেটা। দুঃখ এবং অপবর্গ হচ্ছে লিবারেশন। এই সমস্ত জিনিস আমরা প্রমাণ করতে, প্রমেয়, এগুলোকে নিয়েই আমাদের যত তর্ক, এছাড়া অন্য কিছু আমরা তর্কের মধ্যে আনি না। এই জিনিসগুলোরই স্বরূপ, হ্যাঁ না, এই হচ্ছে আমাদের প্রমেয়। তো একটা হলো আমার প্রমাণ, একটা হলো প্রমেয়। এবার কি, এবার তো ডিবেট হবে। এবার এটা ন্যায় শাস্ত্রে যদি চলে যায় তাহলে বিচার ব্যবস্থাও আছে, সব ইনক্লুডেড। সেটা হচ্ছে সমস্যাটা কোথায়, এটাকে থার্ড হচ্ছে সমস্যাটা কি, যে ডাউট কি, দুরকম ভাবনা না থাকলে পরে তো এ প্রমাণ করার প্রয়োজন পড়ছে না, কোনো ডিবেট করার প্রয়োজন পড়ছে না। দুরকম ভাবনা থাকতে হবে তো, যে এটাও হতে পারে ওটাও হতে পারে, তাহলেই তো ব্যাপারটা ডাউট তৈরি হলো, তখনই তো আমরা যাবো এই আলোচনাটা করতে, তর্ক করতে যাবো, তখনই তৈরি হবে। হ্যাঁ, দুটো অ্যাটলিস্ট থাকতে হবে। সেখানে বলছে, সেখানে সমস্যা কী কী রকমের হতে পারে, বা 4 রকমের সমস্যা হতে পারে। এটাকে আমরা একটা এক্সাম্পল দিই, যে ধরা যাক একটা বাড়িতে একজন মানুষের খুন হয়েছে, ঠিক আছে। এবার একটা উইটনেস আছে, একজনকে ঢুকে বেরোতে দেখা গেছে, একজন উইটনেস বলেছে যে আমি ঢুকে ওকে বেরোতে দেখেছি ওই সময়তেই। তো এবার উইটনেস স্ট্যান্ডে এসে দাঁড়িয়ে আছে। সমস্যা কী কী হতে পারে এই উইটনেসকে নিয়ে, এবং এটা যারা মানে আইনের চর্চা করেন তাদের পক্ষেও ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং হবে। প্রথম বলছে যে সামান্য হচ্ছে দুটো জিনিস একই রকম হতে পারে। কীরকম, যে আমি লম্বা চওড়া একটা ছেলেকে ওখানে ঢুকতে দেখেছি লাল জ্যাকেট পরে। এবার লম্বা চওড়া একজন ছেলেকে আমি লাল জ্যাকেট পরে ঢুকতে দেখেছি, এ তো এও হতে পারে বিও হতে পারে, ঠিক আছে। পরিষ্কার বলতে পারছি না এই যে এটা সামান্য ধর্ম, দুটো অবজেক্টেরও সেম ধর্ম হতে পারে। দ্বিতীয় হচ্ছে অনেক ধর্ম, কোনো ক্যারেক্টারিস্টিকই সিমিলার না, দুজন উইটনেস এসছে। এখন একজন বলছে যে আমি লম্বা চওড়া একটা ছেলেকে, না আমি একটা লম্বা চওড়া একটা ছেলেকে ঢুকতে দেখেছি লাল জ্যাকেট পরে। আরেকজন বলছে বেটেখাটো একটা মেয়েকে দেখেছি নীল রঙের জ্যাকেট পরে। সমস্যা হয়ে গেল, কারণ মিলাতে পারছি না, অনেক ধর্ম হয়ে গেল। এটাকে বলছে অনেক ধর্ম সমস্যা। তৃতীয় কি, বিপরীত, কনফ্লিক্টিং, অপোজিং একদম। একজন বলছে না ঢুকতে দেখেছি, আরেকজন বলছে না ঢুকতে দেখিনি, আমিও ছিলাম ওইখানেই, ওর সাথেই দাঁড়িয়েছিলাম, আমি কাউকে ঢুকতে দেখিনি। আর উপলব্ধ ব্যবস্থা, এটা সবচেয়ে অদ্ভুত। সেটা বলছে ইররেগুলার পারসেপশন। একবার বলছি যে হ্যাঁ আমি লম্বা চড়া ছেলেটাকে লাল জ্যাকেট পরে ঢুকতে দেখেছিলাম, আর একবার বলছি না ও নীল জ্যাকেট পরাও থাকতে পারে, আরেকবার এটা হতে পারে যে আমি দেখিনি বোধহয়। জেনারেলি যেটা আমরা ক্ষেত্রে মানে আমাদের এই মুহূর্তের ন্যায় ব্যবস্থার ক্ষেত্রে উইটনেসদেরকে এইভাবেই বারবার জিজ্ঞাসাবাদ করা হয়, যাতে তারা, এবং এইভাবেই জানতে চাওয়া হয় যাতে বারবার একই জিনিস বলে। হ্যাঁ, তো এই সামান্য ধর্ম, যেমন যে আপনি দেখেছেন এই ড্রেসটা পরেই গেছে, বলে হ্যাঁ এই ছিল, হ্যাঁ আরেকটা ড্রেস পরে একই এই ডিজাইনের তো অন্য ড্রেসও হয়, আপনি যে একেই দেখেছেন কি করে বলতে পারছেন? সামান্য ধর্ম, দুটো অবজেক্টেরই সেম। হ্যাঁ, অনেক ধর্ম হতে পারে, বিপরীত হতে পারে, উপলব্ধ। তাহলে যে কোনো সমস্যার ক্ষেত্রে সমস্যা তখন তৈরি হবে যখন দু রকমের আইডিয়া আছে। এইবার চতুর্থ, প্রয়োজনম মানে মোটিভ। বলছে আলাদা করে কোনো কিছু ভালো বা খারাপ হয় না। এটা আমরা আবার জাস্টিস নিয়ে যখন করেছিলাম তখন এই কথাটাই নিয়ে আমাদের অনেকক্ষণ আলোচনা হয়েছিল, যে আলাদা করে ভালো খারাপ কিছু নেই। ওই ট্রলি প্রবলেম, আলাদা করে ওই 4 জনকে মেরে ফেলা ভার্সেস একজনকে মেরে ফেলার কোনোটাই ঠিক বা কোনোটাই ভুল নয়। ভুল ঠিকটা ঠিক হয় কিভাবে কোনো বিচার ব্যবস্থাতে বা কোনো তর্কে? মোটিভটা কি, ইন্টেনশনটা কী ছিল, ইন্টেনশনের ওপরে। আমার যদি ওর উপরে থাকে যে ওই লোকটাকে আমি মারতেই চাই, তাহলে ওই একজনকে মারাটাও অপরাধ হয়ে যাবে।
ঠিক ঠিক। আর এই 4 জনকে বাঁচানো যদি আমার মোটিভ হয় তাহলে ওটা অপরাধ নয়। তো প্রয়োজন ইজ ইম্পর্টেন্ট, পারপাস, মোটিভ। তারপর বলছে আরও কিছু জিনিস হয়, যেমন হচ্ছে দৃষ্টান্ত। একটা বিষয়ে সবাই একমত হতে পারে। আমরা যখন তর্ক করতে নামছি তখন কি কি বিষয়ে আমরা সবাই একমত। অনেকে বলেন যে ইয়েস বলে এগোতে হয়। ধর একটা যে কোনো বিষয়ে আমরা কথা বলছি যে ভারতবর্ষের এই মুহূর্তের পরিস্থিতি খুব খারাপ, আমি বলছি পরিস্থিতি খুব ভালো, অর্থনৈতিক পরিস্থিতি। তর্কটা এখানেই হবে, তার আগে তো হবে না। তার আগে হবে না, তো সমস্যা এটা। এবার প্রয়োজন আমার হয়তো রাজনৈতিক কিছু মোটিভ থাকতে পারে, যদি না থাকে। কিন্তু দৃষ্টান্ত কি? আচ্ছা, এটা তো মানবি যে জিডিপি গত বছরের থেকে এবছর বেড়েছে, তুইও মানলি আমিও মানলাম, দৃষ্টান্ত এটা। আমি মানে জানি না বেড়েছে কিনা, কিন্তু আমি বলছি এটা হচ্ছে দৃষ্টান্তের উদাহরণ আর কি। এভাবে দৃষ্টান্ত যেটাতে সবাই মানবে। এই পেনটা উপর থেকে ফেললে নিচে পড়বে, এটুকু তো মানো, যেখানে গ্র্যাভিটি আছে। হ্যাঁ, এটা মানি, ঠিক আছে, তারপরের স্টেপে যাই। কারেক্ট। তারপর হচ্ছে সিদ্ধান্ত। লজিক্যালিও কিছু প্রমাণ করা যায়। লজিক্যালি যেমন কিছু কমনলি অ্যাকসেপ্টেড, কিছু হচ্ছে মেজরিটি অ্যাকসেপ্ট করে। মেজরিটি অ্যাকসেপ্ট আর কমনলি অ্যাকসেপ্ট আলাদা। কিছু আছে ইমপ্লাইড, যেমন হিউম্যান রাইটস আসার আগে বা সবার ভোটাধিকার হওয়া উচিত কি না, এটার তো কোনো দৃষ্টান্ত ছিল না, এটার কোনো সিদ্ধান্ত তো ছিল না। কিন্তু যেহেতু সব মানুষই সমান, ব্রহ্ম, সবাই ব্রহ্ম ইত্যাদি, কাজেই সব মানুষের অধিকার সমান। ইমপ্লাইড করলাম, ইনফারেন্স আসবে এখান থেকে। এবং কনসিকুয়েন্সিয়াল, এগুলো হলো এই 6টা। তার অবয়ব আছে। এবার শুরু হয়ে যাচ্ছে টেকনিক, তর্ক করার টেকনিক নিয়ে। যেমন মানে ডিবেট করার টেকনিক আর কি। ডিবেটটা আলাদা করছি কারণ প্রথমেই 8 নম্বর যেটা, সেটা হচ্ছে তর্ক, অপোজিং আর্গুমেন্ট, কাউন্টার ফ্যাকচুয়াল। কাউন্টার ফ্যাকচুয়াল ব্যাপারটা তো জানেন আপনারা অনেকেই, যে এটা না হলে কি হতো সেটা বলো। এটা তো বলছে হওয়া উচিত, কিন্তু যদি এটা না হতো তাহলে কি হতো? অনেকেই বলছে, ধর আমি এক্সাম্পল দিচ্ছি, যে ব্রিটিশরা ভারতবর্ষ থেকে না গেলেই ভালো হতো, গিয়ে কোনো উপকার হয়, ব্রাদার গিয়ে কোনো উপকার হয়নি, থেকে গেলে কি হতো? তর্কটা কি? তর্কটা হচ্ছে থেকে গেলে কি হতো, কাউন্টার ফ্যাকচুয়াল। ঠিক আছে। তারপর হচ্ছে নির্ণয়ের ব্যাপার। কনসেপ্টটা হচ্ছে নির্ণয় এবং বাদ। সেটার কনসেপ্টটা অনেকটা ওই হেগেলের মতো, যে একটা থিসিস আছে যেটাকে সিদ্ধান্ত বলবো। সিদ্ধান্ত একটা আছে কমনলি অ্যাকসেপ্টেড, থিসিস। তার একটা অ্যান্টিথিসিস হবে তর্ক, অপোজিং আর্গুমেন্ট, এবং সেখান থেকে আমরা জায়গায় পৌঁছবো যেটা একটা অন্যই কিছু, আগেরটাও নয়, অপোজিংটাও নয়, নতুন কিছু, যেটাকে সিনার্জি বলে এই ডায়ালেকটিক্সে। যে সিনথেসিস, হাইপোথিসিস বা থিসিস, অ্যান্টিথিসিস, সিনথেসিস। এখানে ওটা সিদ্ধান্ত, তর্ক এবং নির্ণয়। আচ্ছা, বুঝেছি। 1650 এটা হয়ে গেছে, ওটা হেগেলের ওয়েট করতে হয়নি কাউকে ওদেরকে। নির্ণয়, বাদও তাই, ডিসকাশন। তারপরে কিছু কিছু অদ্ভুত টেকনিক, যেমন জল্প বলে একটা আছে, রেগুলেশনলেস ডিবেট, বিতণ্ডা, হ্যাঁ, ভায়োলেন্টলি, মানবো না অ্যাটিটিউড, না তুমি যে বলো আমি মানবো না, এটাও তো হয় সময়। কি বলছি, বেশিরভাগ সময় এরকমই তো হয়, মানবো না, জাস্ট কোনো কারণ নেই, আমি মানবো। আমাদের কিছু মানুষ আছে না, কমেন্ট করে ভালো লাগেনি, কারণ দেয়নি, ভালো লাগেনি, ওটা বিতণ্ডা। জল্প বা বিতণ্ডা, ওটার মধ্যে তর্ক নেই। তর্ক হলে পরে তো তোমাকে রেফারেন্স দিতে হবে। আমরাও বারবার যেটা বলছি, হ্যাঁ, আমাদের যেটা বলছি, ইতিহাসেই হোক বা অন্য কিছুতেই হোক, আমি যেটা বলছি বা আমরা যেটা বলছি তার বিরুদ্ধে আপনার মত থাকতেই পারে। আমরা নির্ণয়ে পৌঁছবো, আমার থিসিসের অ্যান্টিথিসিস থাকতে পারে, কিন্তু দিতে হবে তর্কটা, রেফারেন্স দিয়ে দিতে হবে। না, এটা এরকম নয়, এটা বিতণ্ডা হয়ে গেল। তাহলে সেটা কিরকম? ওই যে আবার ওইটাতে চলে আসলো, হ্যাঁ, কাউন্টার ফ্যাকচুয়াল। এটা এরকম না, তাহলে এটা কিরকম? তর্কটা কি, তা কীরকম ছিল, কিভাবে বলতে পারছেন? বিতণ্ডা। তারপরে হচ্ছে ফলস রিজন দেয়া, ফ্যালাসি, সেটাকে বলে হেতভাস। হ্যাঁ, ফ্যালাসি আজকের দিনে খুব কমন। পোস্ট ট্রুথ দিয়ে একটা দিয়ে দিলাম আমি, ভুল যুক্তি দিচ্ছি, যুক্তি দিচ্ছি তা নয়, ভুল যুক্তি দিচ্ছি, ফ্যালাসি।
14 নম্বর ছল, প্লেয়িং উইথ ওয়ার্ডস। একটা সেন্টেন্স বললাম কিন্তু তুমি যে এটা বললে এটা আমি ওয়ার্ডটাকে মানে মিনিংটাকে ছেড়ে দিলাম, আমি শব্দ দিয়ে খেলে দিলাম, এটা ছল। এবং জ্যোতি, আনফেয়ার মিনস অফ ইন্টারপ্রিটেশন। আনফেয়ার মিনস অফ ইন্টারপ্রিটেশন, ইন্টারপ্রিটেশনটাই আমি ভুল করলাম। বেশ। লাস্টলি নিগ্রহস্থান মানে ডিফিট। তো এই 16টা স্টেপের মধ্যে দিয়ে গিয়ে প্রত্যেকটা জিনিস প্রমাণ বা তর্ক করতে হবে। তার মানে এই যেই তর্কগুলো ওই সময় হতো তার মধ্যেও এই সমস্ত প্রত্যেকটা ছিল। এবার হ্যাঁ, এবং সেখান থেকে কি বেরিয়ে এসছে সেই জিনিসটাতে তো আমরা আসছি, কিন্তু আমার কথা হচ্ছে যে এই 16টা যদি আমরা জাস্ট লিস্ট করে, যাদের নেগোশিয়েট করতে হয় বিভিন্ন কাজে, এই আমাদের জগতের মধ্যেই বিভিন্ন কাজে নেগোশিয়েশন দরকার হয়, বা যাদেরকে কথা বলতে হয়, যাদেরকে ডিবেট করতে হয়, প্রেজেন্টেশন দিতে হয়, কোনো একটা আইডিয়া পিচ করতে হয়, তাদের এই 16টার লিস্ট করে রাখা উচিত আমার মতে, যে আমি এখানে কি ইউজ করব। সিদ্ধান্ত থেকে শুরু করব নাকি সোজাসুজি তর্কে চলে যাব, প্রমাণটা কি রাখবো, কি প্রমাণ করতে চাইছে, এইভাবে যদি আমরা সাজাই তাহলে কিন্তু কাজের কাজ হতে পারে। লজিক। তো সেখান থেকে যেটা উঠে এসছে, তুইও বলিস তোর জায়গা থেকে, আমার এতে হচ্ছে যে এক তো হচ্ছে যে যেটা সত্যি সেটা রেপ্লিকেবল হতে হবে, বারবার ওটাকেই সত্যি হতে হবে। এখন এটা সত্যি, কালকে এটা সত্যি ছিল, আজকে এটা সত্যি নয়, ওর জন্য এটা সত্যি, আমার জন্য এটা সত্যি নয়, এটা সত্যি হতেই পারে না। যে কোনো আলটিমেট ট্রুথেরও একই ব্যাপার। দ্বিতীয়ত ওনারা বলতেন যে মানে বের করলেন যে এই সমস্ত কিছুর হিসেবে যদি রেপ্লিকেবল হয় তার মানে এই পুরো সিস্টেমটার মধ্যে একটা অর্ডার রয়েছে, একটা নিয়মাবলীর মধ্যে ব্যাপারটা চলছে, যা খুশি যখন তাই হয়ে যেতে পারে না। যেটা আমরা বারবার বলি যে মিরাকেলে আমরা বিশ্বাস করি না। কোনো একজন ধর্মগুরু বা কোনো একজন বলল যে না আমি উড়ে যেতে পারি বা ইত্যাদি, মিরাকেলটা সম্ভব নয়। একটা জিনিস শুধু আমি অ্যাড করে দিই, আমরা মিরাকেলে বিশ্বাস করি না, কিন্তু আমরা কিন্তু ম্যাজিকে বিশ্বাস করি। এই ডিফারেন্সটা কি, এটা একটুখানি ডিটেল ডিসকাশন, বাট সেটা নয়, বাট জাস্ট টু মেক দেম আন্ডারস্ট্যান্ড। আর আমার মনে হয় ম্যাজিক বিষয়টা ইজ নট মিরাকুলাস। মানে ম্যাজিক বলতে ইয়ে না কিন্তু, মানে এই পেট কেটে দুটো ভাগ করে দিল একটা মহিলার, তা নয় কিন্তু। ম্যাজিক মানে ম্যাজিক রিয়েলিজম আর কি। ম্যাজিক যেটা রিয়েলিটিতে ঘটে কিন্তু মনে হয় ম্যাজিক, এই জিনিসটা বিশ্বাসী। সেটা হতে পারে, সেটা আমরা সেদিনই বলছিলাম না, যে এই আজ থেকে 50 বছর আগের একটা মানুষকে আপনার ঠাকুরদাকে যদি এরকম একটা জিনিস দেখিয়ে বলতেন বা বলতাম আমরা কেউ, যে আমরা সামনাসামনি না কথা বলতে পারবো, দুজন দেখতেও পারবো যার সাথে কথা বলছি, সে বলতো বাবা তোমরা কি আত্মা ট্রান্সফার করা শিখে গেছো নাকি? তাই বলতো, তার কাছে টেকনোলজিটা জানতো না সে। হ্যাঁ, কারণ ছোটোবেলায় আমরা শুনেছি যে বড় বড় এরা ছিলেন, পীর বা সাধুরা ছিলেন, তারা অন্যখানে গিয়ে আমার কথাটা পৌঁছে দিয়ে আসতে পারতেন, পাঠিয়ে দিতে পারতেন। তো তার তো তাই মনে হবে, আজ থেকে 50 বছর আগের কাউকে যদি বলা হয় যে আমি অন্য মিরাকেলই মনে হবে, যেটা তো মিরাকেল মনে হবে, মিরাকেল তো নয়। আমরা তো এখন জানি মিরাকেল নয়, আমরা এখন জানি মিরাকেল নয়। বা কয়েকদিন মানে সেই সময় যদি মানুষকে বলা হতো, আমি বারবার বলি, সেই সময় যদি মানুষকে বলা হতো যে অনেকগুলো মানুষ একটা যন্ত্র অনেকগুলো মানুষ কিনে আকাশ দিয়ে উড়ে যাবে, বলতো পাগল নাকি? 200 বছর আগে, ধর 200 বছর আগেই, হ্যাঁ বেশি দিন আগে না, রাইট ব্রাদার্সের আগে যদি কেউ বলতো তাহলে এটা মানতো না, এটাও তো মিরাকেল। সেই অর্থে মিরাকেল ব্যাপারটা তে বিশ্বাস করি না আমরা। হ্যাঁ, কিন্তু কথাটা হচ্ছে যে মিরাকেল মানে যে প্রাকৃতিক নিয়মাবলীর বাইরে চলে যাওয়া, সেটা সম্ভব নয়, সেটা সম্ভব নয়। এবং তারা বিশ্বাস করতেন যে এটা এই জগৎটা তার একটা সৃষ্টি আছে। হ্যাঁ, আরেকটা অদ্ভুত কথা বলছে যে এই যে ঈশ্বর জোরে যেটা বলছি আমরা, ব্রহ্ম যে নেই এটা আজ পর্যন্ত কেউ প্রমাণ করতে পারেনি। কিন্তু তারা এটাও বলছে তার মানে এটা নয় যে ব্রহ্ম আছে, কিন্তু নন এক্সিস্টেন্সটা প্রুভ হয়নি। এবং এটা হচ্ছে তারা বলতে যে এটা কিছু নয়, এটা হচ্ছে স্পিরিট, কনসিয়াসনেস, এটা কনসিয়াসনেস। এখানেই মানে এটা হচ্ছে ন্যায় দর্শনের মূল কথা। এবং তারা মনে করতেন আত্মা একটা নয়, আত্মা অনেকগুলো, অনেক আত্মা, প্রত্যেকজন মানুষের মধ্যে একটা একটা আত্মা রয়েছে। ওই ধরুন এটা এক্সাম্পল দিতে গেলে পরে
একটা নদী চলছে, একটা পাথরের মধ্যে ধাক্কা খেলো, অনেকগুলো জলের ছিটে বেরিয়ে এলো। তো প্রত্যেকটা জলের ছিটেই তো নদীর অংশ, কিন্তু প্রত্যেকটা আবার ইন্ডিভিজুয়ালি জলের ছিটেও একদম বুদবুদ। তো এটা হচ্ছে ন্যায় দর্শনের একদম মানে খুবই সারফেস লেভেলে এটা হচ্ছে আইডিয়া। এবং এখানে থেকে একটাই বেসিক আইডিয়া নেওয়ার, আর আলাদা করে আমার বিরাট কিছু অ্যাড করার নেই। সিম্পল ব্যাপার সেটা হলো যে হ্যাঁ, প্রশ্ন করা বা প্রশ্ন করে তর্ক করে যুক্তি দিয়ে, মানে প্রমাণ যুক্তি এবং মানে প্রমাণ যুক্তি এবং যেই নিয়মগুলোর কথা বলা হচ্ছে সেই সমস্তটা নিয়ে গেলে মানে তর্ক খুব ইজিয়ার হয়ে যেতে পারে। আর তর্ক থাকতে পারে, তখন ওই বিতণ্ডা লেভেলে চলে যাবে না, বিতণ্ডা লেভেলে চলে যাবে না। তো এইটা হ্যাঁ, এবারে বিতণ্ডাকে বোধহয় এখন আমরা কালেশ বলি। কালেশ, হ্যাঁ, হিন্দিতে কালেশ বলা হয়। কালেশ শব্দটা খুব জনপ্রিয় এখন, জানিস? হ্যাঁ, খুব জনপ্রিয়, জানি। তো তারপরে হচ্ছে বৈশেষিক মানে বিশেষ থেকে বৈশেষিক আছে, স্পেসিফিক। এটা তো ফিজিক্সের ব্যাপার, প্রায় ফিজিক্সেরই ব্যাপার। এটা তো ফিজিক্স, কারণ ওরা পদার্থ আইডেন্টিফাই করে। হ্যাঁ হ্যাঁ, একদম। এবং ওরা আলটিমেটলি বলে যে ব্রহ্ম হচ্ছে অপদার্থ মানে স্টুপিড নয়, পদার্থ নয়। কারণ পদার্থ ওরা কাদেরকে বলে সেটা খুব একদম পুরো দ্রব্যগুণ শুনেছি না আমরা, দ্রব্যগুণ ব্যাপারটা আসছে বৈশেষিক দর্শন থেকে। দ্রব্য অর্থাৎ পদার্থ মানে কার হবে, কোনগুলো দ্রব্য হচ্ছে 9 রকম। একটা তো হচ্ছে পঞ্চভূত দ্রব্য, কিন্তু পঞ্চভূতই শেষ না। তারা মনে করে কাল বা সময় হচ্ছে একটা দ্রব্য, মানে এটাকে আমরা ওই ডাইমেনশন বলতে পারি। দ্রব্য মানে পদার্থ না ভেবে দ্রব্য মানে ডাইমেনশনস। এই জগতের, এই সৃষ্টি, পুরো জগৎ, পুরো ইউনিভার্সের কি ডাইমেনশনস আছে, কি ডাইমেনশন আছে যেগুলো সৃষ্টির আগে ছিল না। হ্যাঁ। তো তাহলে পরে 5টা মানে পঞ্চভূত হলো, কাল হলো সময়, দিক হলো ডিরেকশন। এরা আত্মাকেও মনে করে এটা একটা দ্রব্য, এবং মন দ্রব্য। আত্মা এবং ব্রহ্ম এখানে আলাদা হয়ে যাচ্ছে। কি করে বুঝবো কোনটা দ্রব্য কিনা? এমনি কি ধরে মেনে নেবে ওরা? না, 17খানা গুণের মধ্যে গুণ থাকতে হবে। দ্রব্যগুণ 17খানা গুণ বলি, তাহলে কি দ্রব্যগুণ, এগুলো থাকলে পরে সবকটা নয়, এর মধ্যে কিছু না কিছু থাকতে হবে, তাহলে পরে আমরা বুঝবো যে এই জিনিসের এটা হচ্ছে দ্রব্য। প্রথম হচ্ছে রূপ বা কালার থাকতে হবে, যদি থাকে কালার, যদি থাকে বলি, বা রস বা টেস্ট, বা গন্ধ স্মেল, বা স্পর্শ টাচ। হয়ে গেল। এই তো আমাদের 5টা, যে পঞ্চ ইন্দ্রিয় দিয়ে আমরা বুঝতে পারি যে কালার, টেস্ট, স্মেল, টাচ। আরেকটা কি? কালার, স্মেল, টাচ, সাউন্ড, শব্দ থাকতে হবে। ঠিক, তো এগুলো হলো শব্দ টব্দ হলো। তারপরে সংখ্যা, কাউন্ট করতে হবে। যদি কাউন্ট করতে জানি তাহলেও ওটা দ্রব্য। ঠিক, যদি ওটার ভলিউম থাকে তাহলেও দ্রব্য। সব কিছু তো কাউন্ট করা যায় না, এটা কয়টা জল আছে কিন্তু বলতে পারবো না আমি, হ্যাঁ, কিন্তু ভলিউম আমি কাউন্ট করতে পারছি, পরিমাণ। পার্থক্য, ইন্ডিভিজুয়ালিটি আছে কিনা, অন্য সমস্ত পদার্থের সাথে সেটা, অন্য সমস্ত দ্রব্যের থেকে সেটা আলাদা কিনা, তাহলে সেটা দ্রব্য। সংযোগ, অ্যাকম্পানিমেন্ট, তার সাথে অন্য কিছু আছে কিনা, যদি অন্য কিছু থাকে তার সাথে যুক্ত যদি কারোর সাথে কিছু হয় তাহলে পরে সেটা দ্রব্য। হ্যাঁ, ঠিক আছে। বিভাগ, অন্য কিছুর সাথে যদি সেটা আলাদা হয়ে যেতে পারে অন্য কিছুর থেকে, তাহলেও সেটা দ্রব্য। ফিজিক্সের কথাই বলছে, একদম ফিজিক্সের কথা বলছে। এবং কখন বলছে। তারপরে বুদ্ধি, নলেজ যদি থাকে তাহলেও সেটাকে বলবো। সুখ দুঃখ, ইচ্ছাটা খুব ইম্পর্ট্যান্ট। যদি কোনো কিছুর ইচ্ছা থাকে তাহলে সেটা দ্রব্য। ডিজায়ার, যেখান থেকে পরে, কারণ এই যে তর্কের বিভিন্ন লজিকগুলো, সেগুলোকেই পরে অন্যান্য দর্শনেও ইউজ করা হয়েছে, এবং যেখান থেকে সাংখ্যে পরে বলেছিল যে ইচ্ছা যদি থাকে তাহলে সেটা দ্রব্য।
সেটা পদার্থ, সেটা তার মানে সৃষ্টির পরে এসছে। তো যদি বলি আমরা যে ব্রহ্মের ইচ্ছা হয়েছিল জগৎ সৃষ্টি করার, বা ঈশ্বরের ইচ্ছা হয়েছিল জগৎ সৃষ্টি করার, তাহলে তো সৃষ্টির আগে ইচ্ছা থাকতে পারে না। কারেক্ট, একদম। তো এই জন্য বলছি ইচ্ছা যার আছে সেটা দ্রব্য, সেটা একটা ফিজিক্যাল, মানে সেটা একটা জিনিস আর কি। দেশ থাকলে সেটাও তাই, সুখ দুঃখ, দেশ, ইচ্ছা, এগুলো থাকতে হবে। দেশ মানে দ্বেষ, দ্বেষ, ক্লেশ, হ্যাঁ, দয় ভয়। প্রয়ত্ন, এফর্ট, সেটা যদি এফর্ট করে কোনো কিছুর পেছনে তাহলে আছে। গুরুত্ব মানে ভারী কিনা, দ্রাব্যতা, সেটা যদি মিশে যেতে পারে কিনা জলের মধ্যে বা তরলের মতন আর কি। ভিসকোসিটি, স্নেহ যেটাকে বলে, ভিসকোসিটি যদি থাকে। ধর্ম, অধর্ম, শব্দ এবং সংস্কার, এই সমস্ত কিছু আছে। এই 17 প্লাস এগুলো যুক্ত হয়ে বলছে যে এগুলো যদি থাকে তাহলে তাকে আমরা দ্রব্য বলবো। সেগুলো সব সৃষ্টির পরে এসছে, সেগুলো সব জগতের পার্ট। তার সাথে পরে যুক্ত হয়েছে, ঋষি কনাদ প্রথম বানিয়েছিলেন, পরে যুক্ত হয়েছে কর্ম। হ্যাঁ, কর্ম, গুণ। কর্ম যদি কেউ করে বা কোনো কিছু থেকে যদি কর্ম হয় তাহলে সেটা কিন্তু দ্রব্য। হ্যাঁ, তারপরে না মানে কর্ম আমার মনে হয় দ্রব্য, এইটাকে দুভাবে দেখা যায় বোধহয়। একটা হলো যে একটা জিনিসের কি কি ধর্ম থাকতে হবে, তো তার মানে একটা জিনিসের গুণ তো বলাই হচ্ছে। আর কর্ম সাধারণতা কিংবা বিশেষত্ব। হ্যাঁ, কর্ম সামান্য মানে হচ্ছে সে অন্য কোনো কিছুর সাথে সিমিলার কিনা, এবং বিশেষত্ব হচ্ছে সে অন্য সমস্ত কিছুর থেকে কোথাও না কোথাও আলাদা কিনা। তো এইটা দিয়ে বুঝতে হবে, মানে এই সব দিয়ে বিশ্লেষণ করলে পৃথিবীটাকে বোঝা যাবে। পৃথিবীটাকে, হ্যাঁ, সৃষ্টির পরে কি কি এসছে সেগুলো হচ্ছে এগুলো দ্রব্যগুলো। তারপর হচ্ছে সেই অদ্ভুত জায়গায় এরা পৌঁছে গেল বৈশেষিক ফিলোসফিতে, সেটা হচ্ছে অভাব। দ্রব্য কি, যার অভাব আছে। এটা কোনো কথা হলো? খুবই ডিপ কথা, জানো তো। এটা নিজেই বুঝতে পারিনি এখন অবধি, জানি না বোঝাতে পারবো কিনা। এটা খুব কঠিন ব্যাপার, জানিস তো। মানে ব্যাপারটাই সিম্পল, বলছে তো সিম্পলি, মানে দেখিয়ে দিই ব্যাপারটা একটুখানি করে। আজকে মানে আমাদের এই এপিসোডগুলোতে পুরোপুরি তো। এবার এই বৈঠক চলছে, কি নেই বৈঠকে? অরুণাভর অভাব আছে। তার মানে অরুণাভ একটা দ্রব্য, একটা জিনিস, একটা যার ফিজিক্যাল ফর্ম আছে। তা না হলে পরে তোর অভাবটা হতো না। অভাব পূরণ করে দিলাম, অভাবটা পূরণ করে দিলাম ঠিকই, কিন্তু দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট যে হ্যাঁ সত্যি তো, আমি যদি না থাকতাম, আমি যদি আমার এক্সিস্টেন্স না থাকলে আমার অভাব হতে পারে না। এক্সিস্টেন্স যদি থাকে তাহলে তার অভাবও হবে, যদি এক্সিস্টেন্সই না থাকে তাহলে তার অভাব কখনো হবে না। এই গ্লাসটা এখানে ছিল, এখন আর গ্লাসটা নেই। তো এখানে এটা যদি একটা চিন্তা হতো, যেটা জাস্ট একটা থট, তাহলে তার অভাব তো কখনো হতো। যেই চিন্তাটা আমি কখনো ভাবিইনি, যেই চিন্তাটা কারো মাথায় কোনো দিনও আসেইনি, সেই চিন্তাটার তো অভাব হয় না, কারণ ওই চিন্তাটা আছে বলেই জানি না। একদমই তাই। যেমন ধর আরেকটা এক্সাম্পল চিন্তা দিয়ে যদি বলি, যে দুটো সুরওয়ালা হাতি, এই যে আমি বললাম, তার আগে কি আপনার কখনো অভাব বোধ হয়েছে এই জিনিসটা ভাবতে? যে আমি তো কখনো দুটো সুরওয়ালা হাতির কথা তো আমি ভেবেছিলাম আগে। ভাবেননি তো কখনো? খুবই নর্মাল ভাবেনি। কেউ আমার তোর মতো মাথা খারাপ হতে পারে, তারা ভাবতে পারে, কিন্তু জেনারেলি দুটো সুরওয়ালা হাতির কথা তো আমরা ভাবিনি না। তার মানে দুটো সুরওয়ালা হাতি নেই, ওটার অভাব কখনো হয়নি আমার। কারেক্ট, একদম। তো এটা হচ্ছে অভাবের যতটুকু, মানে খুব আরো অনেক কঠিন ব্যাপারটা। খুবই সোজা করে বললি, হ্যাঁ সোজা করে বোঝাই ভালো। এই হচ্ছে তো এগুলোর এই যে 17টা গুণ এবং কর্ম সমন্বয়, বিশেষ সমবায় এবং অভাব, এগুলো যদি না থাকে তাহলে তাকে আমরা ব্রহ্ম বলতে পারবো। এগুলো যার মধ্যে আছে সেগুলো কোনোটাই সব জগৎ এবং মায়ার পার্ট, এটা হচ্ছে আইডিয়া। এবং আরেকটা আইডিয়া আছে, সেটা হচ্ছে অ্যাটম এবং পরমাণুর আইডিয়াটাও বৈশেষিক দর্শনের পার্ট।
যে কোনো জিনিসকে ভাঙতে 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 লাস্ট যেটাকে ভাঙলে পড়ার ওই জিনিসটা থাকবে না, সেটাকে আমরা পরমাণু বলি। এটা বৈশেষিক দর্শনে তখন ওরা বলে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, মানে পারমাণবিক কথা বলেই দিয়েছে তখনই। এবং বলেছিল তখন ওরা যে 4 রকম, একটা পরমাণুর মধ্যে 4 রকমের তত্ত্ব থাকে, দুটোর মধ্যে ভর আছে, দুটোর মধ্যে ভর নেই। তাদের কাছে অপশানও ছিল না যে তারা একটা জিনিসকে ভেঙে তার ভিতরে ঢুকতে পারে। মানে আমাদের তো জানা নেই, সায়েন্স তো অনেক পরে সেটা আবিষ্কার করেছে। এটা এখানেই হচ্ছে প্রবলেমটা কোথায় হচ্ছে, যে বেশ কিছু মানুষ এটা প্রমাণ করার জন্য উঠে পড়ে লেগেছে, না ওদের কাছে সায়েন্স অত উন্নত ছিল। আরে সায়েন্স উন্নত ছিল না, ওই সময় বসে এটা ভাবতে পারা লজিক্যালি, দ্যাট ইটসেলফ ইজ এ গ্রেট অ্যাচিভমেন্ট। আরে ওটাই তো আমি বলার চেষ্টা করছি, যে শুধু রিয়েলাইজেশন দিয়ে এত অব্দি পৌঁছানো, সেটা আরো মাচ বিগার দেন মাচ বিগার জিনিস। ওটার জন্য ওই সময় ওদের কাছে ওই টুল ছিল কি না সেটা ইম্পর্টেন্ট নয়। সেটা ইম্পর্টেন্ট নয়। 4টে মধ্যে দুটোর ভর আছে, দুটোর নেই, এটা বলে দিয়েছিল। এই হচ্ছে বৈশেষিক দর্শনের। এবার এই দর্শনগুলো একটুখানি কাঠখোট্টা লাগছে আপনাদের কাছে, জানি, অতটা মানে এসোটেরিক নয়। এরপরে সাংখ্য দর্শন শুরু কর। কপিল মুনির সাংখ্য দর্শন। বেসিকটা তো হলো সাংখ্য দর্শনের দ্বারা দ্বৈততা আছে, একটা দ্বৈত আইডিয়া আছে, পুরুষ এবং প্রকৃতি, বা চেতন এবং অচেতন, বা চেতন এবং চৈতন্য এবং জড়, এইটাই তো বেসিক ব্যাপার কপিল মুনির ক্রিয়েট করা। এবং সিদ্ধান্ত বা কি আছে বলো দেখি। সিদ্ধান্ত এখানে ওরা বলে যে ওই প্রথম তো হচ্ছে পুরুষ এবং প্রকৃতি। পুরুষ হচ্ছে একটা কনসিয়াসনেস, পিওর কনসিয়াসনেস, ওই চৈতন্য বা চেতন, অ্যাবসলিউট পিওর কনসিয়াসনেসকে আমরা, এবং যেটা হচ্ছে স্বাধীন একটা ব্যাপার, সেটা হচ্ছে পুরুষ। মানে আমরা বলতে পারি যে দ্য প্রসপেক্ট, দ্য প্রসপেক্ট মানে কিছু তৈরি হতে পারে এখান থেকে, সেই অবধি পুরুষ। কিন্তু তখনও জগৎ সৃষ্টি হয়নি, সেটা জগৎ নয়। সেখান থেকে মহৎ বলে একটি জিনিস হলো, সেখান থেকে তৈরি হলো প্রকৃতি। প্রকৃতি মানে এখানে কিন্তু গাছপালা ফুল পাখি নয়, প্রকৃতি মানে এই সম্পূর্ণ সৃষ্টিটাকে প্রকৃতি বলছে, যেটাকে ওই আমাদের আগের দর্শনে যেটাকে দ্রব্য বলা হয়। কারেক্ট। আর এখানে আরেকটা, যেটা এখানে জড় বলা হচ্ছে, ওটাই দ্রব্য, সেম। কিন্তু আমি বলছি আরেকটা জিনিসও আছে। তোর যে মহতের কথা বললি, মহৎ হলো একটা শক্তিপুঞ্জ, মানে সেটা হলো কনসিয়াসনেসের একটা পুঞ্জ, যেখান থেকে তৈরি হয়েছে। এবং এটা স্বামী বিবেকানন্দ পরেও অনেক জায়গায় বলেছেন মহতের কথা। আমার তো বিশ্বাস আছে মহতের সঙ্গে কানেকশনেই পৃথিবীর সমস্ত সৃষ্টি হয় এবং মহৎ এক্সিস্ট করে। এবং আরেকটা বেসিক টেনের হচ্ছে সত্য, রজ এবং তম, যে এই 3টে গুণ। সত্য কি, যে কাম, কম্পোজড; রজ কি, যেটা হচ্ছে অ্যাক্টিভ; এবং তামস কি, সেটার মধ্যে একটা ডালনেস আছে, এবং একটুখানি খারাপ গুণ, লেজিনেস, ডালনেস। এই যে গুণগুলো মানুষ নয়, এই গুণগুলোর বিভিন্ন রকম কম্বিনেশনে এই পুরো সৃষ্টিটা তৈরি হয়েছে। মানে কিছু জিনিস আছে কাম, কিছু জিনিস আছে যার মধ্যে অ্যাক্টিভিটি আছে, কিছু জিনিস আছে যেটা ডাল, কিছুই করছে না সে। একদম। এখান থেকে এবার জগৎ যে সৃষ্টি হয়েছে, যেখানে গুণগুলো বলা হলো বৈশেষিক দর্শনে, সাংখ্যে এসে বলছে যে কি তৈরি হয়েছে মহতের পরের থেকে, কি তৈরি হলো এই পুরো জগৎ সংসারটা। মানে ধরা যাক একটা ভিডিও গেম, আমরা যদি এটাকে সাংখ্য দর্শন, কারণ ভিডিও গেম এই কারণে বলছি, কারণ ম্যাট্রিক্স বলে যে সিনেমাটা, সেটা একেবারে ডাইরেক্ট সাংখ্য দর্শনের কে সিনেমার পর্দায় নিয়ে এসছে একদমই। তো যদি একটা ভিডিও গেম হয়, এই পুরো সৃষ্টি জগৎ সংসারটা একটা ভিডিও গেম হয়, তাহলে এই ভিডিও গেমটা বানাতে কি লাগবে, সেগুলোকে বলে তত্ত্ব। সেই তত্ত্বগুলো দিয়ে পুরো ভিডিও গেমটা বা এই পুরো জগৎ সংসারটা তৈরি। 24টি তত্ত্ব আছে। কি 24টি তত্ত্ব আছে? প্রথম হচ্ছে যে বুদ্ধি, পুরুষ এবং প্রকৃতি মিলে জীবের সৃষ্টি হলো, জীবের মধ্যে বুদ্ধি তৈরি হলো। বুদ্ধি কিন্তু কনসিয়াসনেস নয়, বুদ্ধি হচ্ছে একটা কিছু করতে পারার ওই বেসিক বুদ্ধি যেটাকে বলি আমরা আর কি। বুদ্ধি যখনই একটা জীবের মধ্যে এলো, তখনই এলো অহংকার, আমি, ইগো। অহংকার মানে এটা আমি সবচেয়ে বড়, অহংকার মানে ইগো। ইগো অর্থাৎ এই রিয়েলাইজেশনটা যে এটা আমি, এই রিয়েলাইজেশনটা ইগো।
এই রিয়েলাইজেশনটাই এটা হচ্ছে ego, যে আমি এটা এই পর্যন্ত, এই পায়ের নখ থেকে মাথা অবধি এইটুকু আমি, এর বাইরেটা আমি নই। কারেক্ট। এটা অহংকার, ইগো। তার সাথে আছে মাইন্ড, মানস মাইন্ড। তা বুদ্ধি, অহংকার এবং মানস এটা জীবের মধ্যে, সমস্ত জীবের মধ্যে রয়েছে। আর কি আছে আমাদের মধ্যে? এই জগৎ সংসারটাকে উপলব্ধি করতে গেলে পরে দরকার হচ্ছে পঞ্চ ইন্দ্রিয় আছে আমাদের, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। এই পঞ্চ হচ্ছে জ্ঞান ইন্দ্রিয়, এগুলো দিয়ে আমরা বিভিন্ন জ্ঞান আহরণ করতে পারি। আর প্রথম তিনটে বুদ্ধি, অহংকার এবং মানস, এটাকে বলে অন্তঃকরণ। জ্ঞানেন্দ্রিয়, অন্তঃকরণ হলো জ্ঞানেন্দ্রিয়। কিন্তু জ্ঞানেন্দ্রিয় দিলেই হয়ে যাবে? ধর চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক আছে, কাজ করছে একজনের, বুদ্ধি টুদ্ধি সব আছে, তাহলে কি ভিডিও গেম চালু হবে না? কারণ কাজ করতে হবে। তো কাজ কি কি আছে? 5টা আমাদের অ্যাকশন, কর্মেন্দ্রিয় লাগবে, যেটা দিয়ে আমরা কিছু করতে পারি। কারণ এই যে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এটা হচ্ছে শুধু ইনপুট নেওয়ার জন্যে। এরা নিজের থেকে কিছু কিছু করতে পারে না, এরা শুধু ইনপুট নেবে। তা আউটপুটও তো দিতে হবে, জীব হিসেবে যদি থাকি। আউটপুটটা কোত্থেকে দেবো? কর্মেন্দ্রিয় দিয়ে। বাক একটা ইন্দ্রিয় আমাদের, হ্যাঁ। পানি বা হাত একটা ইন্দ্রিয়। পা লোকোমোশনের জন্যে একটা ইন্দ্রিয়, যেতে হবে এক জায়গা থেকে আরেক জায়গায়। এবং পায়ু এবং উপস্থ। পায়ু অর্থাৎ এক্সক্রিশনের জন্য যে রাস্তা, উপস্থ রেপ্লিকেশন বা কি বলে ওটাকে, রিপ্রোডাকশন। এই আমাদের কর্মেন্দ্রিয় 5 রকমের হলো। বেশ, আচ্ছা, একটা জীব আমি বানিয়ে ফেললাম যার মধ্যে অন্তঃকরণ আছে, ভেতরে একেবারে বুদ্ধি টুদ্ধি আছে, 4-5টা ইন্দ্রিয় দিলাম ইনপুট নেওয়ার জন্য, 5টা আউটপুট দেওয়ার জন্য দিলাম। তারপর হয়ে গেল সৃষ্টি? হয়নি তো। কেন হয়নি? কারণ আমি তো ফিল্ডটাই বানাইনি যার মধ্যে ওই প্লেয়ারটা খেলাধুলো করবে। জীবকে তো একটা ভিডিও গেমটার মধ্যে খেলাধুলো করতে হবে। কিসের মধ্যে থাকবে ও? অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে আছে, ভাসছে, তাহলে হবে না। তাহলে তো সৃষ্টি লাগবে, যেগুলো দ্রব্যগুলো লাগবে, সেগুলো কী দিয়ে তৈরি হবে? পঞ্চভূত দিয়ে তৈরি হবে। যে ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম, অর্থাৎ আর্থ, জল, আর্থ, ওয়াটার, ফায়ার, তেজ, মরুদ মানে উইন্ড, এবং স্পেস বা আকাশ। এই দিয়ে, আচ্ছা, এইগুলো দিয়ে আমি পুরো সেট আপটা বানিয়ে ফেললাম। বানিয়ে তো ফেললাম, কিন্তু এটা তো ব্লু প্রিন্ট। বানিয়ে ফেললে তো হবে না। এবার তো আমার তন্মাত্র লাগবে, অর্থাৎ এগুলোর তো গুণ লাগবে। এই যে আমরা দ্রব্যের গুণ বললাম, এই যে 5টা ভূত আছে তাদের তো গুণ লাগবে কিছু, তা না হলে পরে তো জাস্ট এক্সিস্টেন্সের কোনো মানে নেই। তাহলে কি দিতে হবে? না, রূপ দিতে হবে এদেরকে, যেটা দেখা যায়। পঞ্চেন্দ্রিয় দিয়ে যেটা দেখতে পাবে সে, মানে চোখ দিয়ে যেটা দেখতে পাবে, তাহলে তার একটা রূপ থাকতে হবে। তার শব্দ থাকতে হবে, যেটা সে কান দিয়ে শুনতে পারবে জ্ঞানেন্দ্রিয় দিয়ে। তো রূপের জন্য জেনারেলি আমরা ফায়ারকে মোটামুটি ডিনোট করা হয়, যে ফায়ারের হচ্ছে, ফায়ার ডিনোটস মানে হচ্ছে দেখা। শব্দ, স্পেস, শব্দটা স্পেসের সাথে রিলেটেড, তন্মাত্রের রিলেশনটা বলছি, কিন্তু শব্দ থাকতে হবে একটা জিনিসের। স্পর্শ অর্থাৎ এই যে আমাদের স্কিনের জন্যে যেটা দরকার, স্পর্শ। গন্ধ, মাটির সাথে ওটাকে রিলেট করছে, গন্ধ, স্পর্শকে হাওয়ার সাথে। আরেকটা হচ্ছে রস, স্বাদ, জিহ্বার জন্যে। তাহলে এই সমস্তগুলো মিলে এই ভিডিও গেমটা তৈরি হলো। ভিডিও গেম মানে এই জগৎ সংসারটা তৈরি হলো। কি আবার বলছি, জীব কি পুরুষ এবং প্রকৃতি এক হয়ে জীব তৈরি হলো, তার মধ্যে অন্তঃকরণ তৈরি হলো, বুদ্ধি, মনস, জ্ঞান, তার কিছু জ্ঞানেন্দ্রিয় তৈরি হলো, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, কর্মেন্দ্রিয় তৈরি হলো, বাক, পানি, পায়ু, উপস্থ, এবং তারপরে চারিদিকটা বানানো হলো পঞ্চভূত এবং তন্মাত্রগুলো দিয়ে। এই হলো 23টা। এই 23টি জিনিস নিয়ে, 23টি তত্ত্ব দিয়ে আমাদের পুরো জগৎ সংসারটা তৈরি। এটা হচ্ছে আইডিয়া সাংখ্য দর্শনের। কালিকা পুরাণ এইটাকেই একটু অন্যভাবে, কালিকা পুরাণে একটা ভাষ্যে এটা খুব সুন্দর একটা বর্ণনা আছে। সেখানে দৈবের একটা ইয়ে আছে, বাট ওই ওখানেও 3টেই ছিল। হ্যাঁ, মানে নারায়ণ নেই, মহেশ্বর, শক্তি, শিব, শক্তি, ব্রহ্মা হলো, ব্রহ্মা ডেপিক করে হলো এই যে ক্রিয়েশনটাকে, এই ভিডিও গেমের যে সারফেসটাকে।
শক্তি ক্রিয়েট করে, শক্তি ইন্ডিকেট করে মেজর এনার্জিটাকে। আর শিব ওখানে করে হলো ক্রিয়েটার অ্যান্ড ডেস্ট্রয়ার অ্যাট দ্য সেম টাইম। আচ্ছা, মানে ক্রিয়েট হচ্ছে, ডেস্ট্রয় হচ্ছে, ক্রিয়েট হচ্ছে, ডেস্ট্রয় হচ্ছে। মানে আমাদের এই পুরো যদি কিছু কিছু ফিলোসফি বলে যে আমরা অ্যাকচুয়ালি একটা বুদবুদের মতো তৈরি হই, এই পুরো সময়টা যেটা আমরা বাঁচছি সেটা হচ্ছে একটা বুদবুদের মতো তৈরি হয় আর বন্ধ হয়ে যায়, আবার একটা বুদবুদ ওঠে, আবার একটা মায়া তৈরি হয়, আবার উঠে যায়, মানে পড়ে যাই। ভাবতে পারছি মানে আমরা নাকি একটা মানে এতটাই বড় অনুযায়ী, বড় টাইম ক্যালকুলেশন অনুযায়ী আমরা একটা বুদবুদের এইটুকু মানে একটা মানে কয়েক সেকেন্ডের জন্য আছি, তা তো ঠিকই, চলে যাবো। তা তো ঠিকই। এটা তো ওই যে বললাম চন্দননগরের লাইটের মতো জ্বলে উঠে নিভে যাবে, একদম জ্বলে উঠে যতক্ষণ নিভে যাব ততক্ষণ জ্বলাটার যেন ঠিক জ্বলা হয়। চলো, তো সাংখ্য দর্শনের এবার এই সমস্ত কিছু নির্যাসটা কি? নির্যাসটা তো এটাই বেরোলো যে বুদ্ধি প্রয়োগ করে একমাত্র জীবরা ওই জ্ঞানটা পেতে পারে পুরুষের ব্যাপারে। এবং পুরুষ মানে ভগবান নয়, কিন্তু ঈশ্বর বলছেই না একবারে, কারণ কনসিয়াসনেস যেটা মানে মহতেরও আগে পিওর কনসিয়াসনেসটা বুঝতে পারে, কারণ ঈশ্বরকে তো এটা অস্বীকারই করে। হ্যাঁ, কারণ এইটাই ব্রহ্ম, ডিফারেন্ট ওয়েতে ব্রহ্ম। এখানে ব্রহ্ম আর এই প্রকৃতি আলাদা, ব্রহ্ম প্রকৃতি আলাদা। যে হ্যাঁ, কারণ বলে যে ঈশ্বর যদি হয় বা পুরুষ যে তার যদি কোনো ইচ্ছে থাকতো তাহলে তো সে মেটেরিয়ালিস্টিক, সে মেটেরিয়াল হয়ে যেত। মেটেরিয়াল তো নয়, তাহলে তার ইচ্ছে থাকতে পারে না, তাহলে ভগবান নয়, সেটা ঈশ্বর নয়, ব্রহ্মের কোনো ইচ্ছা নেই। এটা হচ্ছে আইডিয়া, পুরুষ কান্ট হ্যাভ ডিজায়ার। তাহলে ভগবান এই সৃষ্টিটা করেনি। তো সাংখ্য এরা প্রচণ্ড অ্যাথিস্টিক, কিন্তু সাংখ্যের সাথে যুক্ত আছে যোগ, যে বাকি সব কিছু মানে, কিন্তু তার সাথে সাথে ঈশ্বরের মানে এই যে পুরুষের কাছে পৌঁছানোর জায়গায় তারা বলে ঈশ্বরের কাছে পৌঁছাতে। কারেক্ট। যোগ মানে যোগ দর্শন। যোগ দর্শন হলো, যোগ বেসিক্যালি কিন্তু একটু সাধনা, একটুখানি নিয়ম, একটু নয়। এবার এখানে 7-8টা নিয়মের জায়গা বলি, সেটা হলো যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান এবং সমাধি। এই হলো 8টা স্টেজ। তার মধ্যে যম হলো নৈতিক নিয়ম, মানে নীতিগত যে নিয়ম, এথিক্যাল। আচ্ছা, নিয়ম মানে হলো নিজস্ব যে শৃঙ্খলা। এই যে আমি সকালবেলা ওঠা শুরু করছি এবং তাড়াতাড়ি ঘুমাচ্ছি, এটা অবাক লাগে অনেকের, আমাকে যারা চেনে তাকে ভাবতে, কিন্তু এই যে এটা নিয়ম, নিজস্ব শৃঙ্খলা, নিজস্ব আমার নিজের উপর শৃঙ্খলা চাপানোর একটা ব্যাপার। আসন মানে বেশ কিছু যোগাসন, এটা পতঞ্জলিকৃত মানে প্রণীত। তো সে পতঞ্জলি তো পুরো যোগসূত্রটাই, হ্যাঁ পুরোটাই পুরো যোগসূত্রই, সেটাই বলছি। মানে এই যোগ শাস্ত্রটা বা যোগ দর্শনটাই তার থেকে এসছে। আসনের মধ্যে অনেক রকম আসন আছে, সেই আসনগুলোর এক একটার এক এক রকম এফেক্ট আছে, নট অনলি অন ইউর বডি বাট অন ইউর মাইন্ড অলসো, যেটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় কিন্তু যোগের। অনেকেই বলে যে ছোটবেলা যোগাসন করলে পেটের রোগ ঠিক হয়ে যাবে, না, মানে শুধু তা নয়, ভেতরে ওটার একটা ইন্টারনাল ডেপথ আছে। আসন গেল। প্রাণায়াম নিয়ে যেই সময় এই নিয়ে বলেছেন, আজকে মেন্টাল হেলথ থেকে শুরু করে সারা পৃথিবীর সমস্ত জায়গায় ব্রিদিং টেকনিক নিয়ে লোকে পাগল হয়ে যাচ্ছে। প্রাণায়াম ব্রিদিং টেকনিক ছাড়া কিচ্ছু না, এবং কিভাবে কোন ব্রিদিং টেকনিক তোমার শরীরে, তোমার ভেতরে কি কি করবে, সেটা প্রত্যাহার, সেটা হলো কিছু কিছু জিনিস কিছু সময়ে প্রত্যাহার করাটা তোমার খুব জরুরি। ইন্দ্রিয় সংযম। আচ্ছা, ধারণা, মনসকেন্দ্রণ মানে মনোসংযোগী বলা যায় এটাকে, কিন্তু এটাকে আরেকটু কেন্দ্রীভূত, মানে ধ্যানের জাস্ট আগের পর্যায়টা। হ্যাঁ, মানে তোমার একটা কেন্দ্রীভূত মন লাগবে, যেই মনটা তোমার ওই মানে ধ্যানের অবধি পৌঁছাবে, তারপরেই ধ্যান। আর ধ্যান মানে এই কেন্দ্রীভূত করে যদি কেউ ধ্যান অবধি পৌঁছতে পারে, তাহলে মেডিটেশনের কথা আমরা সবাই জানি, সেটাই গিয়ে পৌঁছাবে তোমাকে সমাধিতে। এই তো হলো বেসিক ব্যাপারটা। হ্যাঁ, সমাধির মধ্যে সবিকল্প এবং নির্বিকল্প। সবিকল্প মানে হচ্ছে যখন অন্য ভাবনা রয়েছে, হ্যাঁ, তখন, আর নির্বিকল্প মানে যখন কোনো ভাবনাই নেই। কারেক্ট। নির্বিকল্প সমাধিতে পৌঁছতে পারলে পরে তখন ওই ব্রহ্মের
কাছাকাছি পৌঁছানো যাবে বা একাত্ম হয়ে যাবে। বেসিক্যালি যাবে যোগ দর্শনে যোগ কেন, কারণ ইউনাইট। হ্যাঁ, এখানে শুধু একটা জিনিস আমি বলে দিই, এই যে সবিকল্প, অনেকেই বলেন মেডিটেট করতে গেলে দাদা মেডিটেট করছি কিন্তু কিছুতেই মনোসংযোগ হচ্ছে না। তাই বললাম আরে ভাই এত তাড়াতাড়ি হবে না। আর এটাও হতে পারে যে তুই এমন একটা এই করতে 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 প্র্যাকটিস করতে 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 তোর সমস্ত ধারণা তোর চারপাশে আছে, বাট স্টিল ইউ ক্যান অ্যাকচুয়ালি লিড টু সমাধি, যেটা সবই গল্প সমাধি। হ্যাঁ, সবই গল্প সমাধি। তো তুই বাকিগুলো তো বললি মানে এর সময় থেকে, আসনের সময় থেকে, কিন্তু ওই জায়গাটাতে একটু বলি যে যোগ মানেই আসন, এটা তো নয়, একেবারেই নয়, কারণ তার আগের স্টেপগুলো খুব ইম্পর্টেন্ট। ওটা হলো যোগা, নট যোগ। হ্যাঁ, আমরা যোগা নিয়ে কথা বলছি, আমরা যোগ নিয়ে কথা বলছি, কারণ তাহলেই বুঝবেন যে কারো নামের সাথে যোগী লাগালেই সে যোগী হয়ে যায় না। কারেক্ট। কারণ ওই যে এথিক্যাল রুলসগুলো বললো যে জম সেগুলো কি? হ্যাঁ, একটু এলাবোরেট। প্রথম হচ্ছে অহিংসা, যার মধ্যে হিংসা আছে কোনো রকমের। এগুলো হচ্ছে কিন্তু আগে প্রিডিসেসর, মানে আপনি আসন করার আগে এই প্রস্তুতিটা দরকার। হ্যাঁ, মানে এটা একটা স্টেজ। জম এবং নিয়ম না করলে পরে আসন করে লাভ নেই না। তো প্রথম হচ্ছে অহিংসা, সত্য, দ্বিতীয় ট্রুথ, মানে সত্যি কথা বলা, আর কিছু না, মানে ট্রুথ, আলটিমেট ট্রুথের কথা হচ্ছে না, সত্যি কথাটা বলা, মিথ্যে না বলা। অস্তেয় মানে চুরি না করা। ব্রহ্মচর্য, সেটার দুরকম মানে আছে, একটা হচ্ছে সেলিবেসি, সেটা আমরা জানি, আরেকটা হচ্ছে ফিডেলিটি, যদি কেউ রিলেশনশিপে থাকে তার প্রতি লয়াল থাকা, এটাও ব্রহ্মচর্য। এবং অপরিগ্রহ অর্থাৎ পজিটিভনেস না থাকা কোনো কিছু, মানে কোনো কিছু আমার এই ভাবনাটা না থাকা। তার সাথে আছে ক্ষমা, যে ক্ষমা করতে জানে না সে যোগী নয় একদম। তার সাথে আছে ধৃতি, মানে একটা অদ্ভুত পরিস্থিতি হলে আমি সব ভুলে গেলাম, হঠাৎ করে হিংসা করলাম, সেটা নয়, সমস্ত অবস্থা থেকে ধৃতি থাকতে হবে। দয়া, কম্প্যাশন, এমপ্যাথি, হ্যাঁ। অরাজ্য অর্থাৎ হিপোক্রিসি না থাকা তার মধ্যে, বলছি একটা করছি আরেকটা। এবং মিতাহার, মানে কম খাবে এবং সঠিক পরিমাণ। হ্যাঁ, এবং এটা কিন্তু এমন না যে 5টির মধ্যে 2টি উত্তর দাও, না, সবগুলো। যে আমি সেলিবেসি এবং মিতাহার করি তাহলে তো আমার জম হয়েই গেছে, তা না ব্যাপারটা। হ্যাঁ, সব কটা রাখতে হবে। আর নিয়ম কি? তারপরে হচ্ছে নিয়ম, এগুলো সমস্ত নিজের মধ্যে হয়ে গেল। তারপরে হচ্ছে শৌচ মানে ক্লিনলিনেস অফ বডি অ্যান্ড মাইন্ড। একদম। এমন কিছু দেখা, এমন কিছু পড়া, এমন কিছু শোনা যেটা আমরা জানি যে আনক্লিন থটস কোনগুলো, ইনকগনিটো মোডে যেগুলো বেশি আছে। দ্বিতীয় হচ্ছে সন্তোষ, হ্যাঁ, স্যাটিসফাইড থাকা যা আছে তাতে, কমপ্লেসেন্ট নয় কিন্তু স্যাটিসফাইড। কন্টেন্ট থাকা, হ্যাঁ, কন্টেন্ট ইজ আ রাইট ওয়ার্ড, যে যতটুকু আছে ঠিক আছে। আর তপস মানে তপস্যা করা, তার একটা ইচ্ছে। হ্যাঁ, শ্রদ্ধায় পড়াশোনা করা, সিম্পল পড়াশোনা করা, এবং ইন্ট্রোস্পেকশন করা, যে আমি যা করছি ঠিক করছি তো, ভুল হচ্ছে না তো কোথাও, এই ইন্ট্রোস্পেকশনটা। হ্যাঁ, সেলফ রিফ্লেকশন, আমরা বারবার বলি না একটা জিনিস, যে আমরাই যদি আমাদের সমালোচনা না করি তাহলে আর কে করবে? এটা শ্রদ্ধায় এবং ঈশ্বর প্রাণিধান, অর্থাৎ ওনার ব্যাপারে চিন্তা করা আর কি, মানে আলটিমেট ট্রুথ কি এটার ব্যাপারে চিন্তা করা। তার মধ্যে অবিদ্যা মানে ইগনোরেন্স, অস্মিতা অর্থাৎ প্রাইড, আমি যে কি একটা হনু হয়ে গেছি, এটা। রাগ মানে ক্রোধ নয়, রাগ মানে হচ্ছে অ্যাটাচমেন্ট, কোনো কিছুর প্রতি প্রচণ্ড অ্যাটাচমেন্ট। আর দ্বেষ মানে হলো রাগ, মানে যেটাকে আমরা রাগ বলি, বিদ্বেষ থেকে। হ্যাঁ, বিদ্বেষ, এগুলো এই জম এবং নিয়ম শৌচর থেকে নিয়ম শুরু হচ্ছে, জম এবং নিয়ম করে তারপরেই অরুণাভ যেগুলো বললো সেগুলোতে পৌঁছানো যায়। আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধ্যান, সমাধি। এই পুরোটা যদি কেউ করতে পারে তাহলে সে যোগী হলো, এবং যোগী হয়ে উঠতে পারলে পরে তখন মানে এটা একটা প্রসেস, এখান দিয়েও তুমি ওই পরম সত্য অবধি পৌঁছাতে পারবে। আলটিমেটলি তো সবগুলোই তাই, যতগুলো দর্শন আছে। হ্যাঁ,
একটা হচ্ছে মানে জ্ঞানের দিক থেকে ওরা করতে চাইছে প্রথমে ন্যায় এবং বৈশেষিক, যে জাস্ট লজিক্যালি ডিডিউস করার চেষ্টা করে, লজিক্যালি বুঝতে প্রথম কথা যদি লজিকটা অতটা ক্লিয়ার হয়ে যায়, তর্কটা অতটা ক্লিয়ার হয়ে যায়, তাহলে আমার ব্রহ্মের প্রতি যে অবিশ্বাস থেকে শুরু করেছিলাম আমি, সব কিছু করতে 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 যদি ঠিক জায়গায় আছে, তাহলে ব্রহ্মদিতে পৌঁছে যাবে। আর এরা বলছে না প্রসেসের মধ্যে দিয়ে যাও তাহলেও পৌঁছাবে। একদম একদম লজিকের দরকারটা তখন সাংখ্য বলছে তোমার দরকার নেই তুমি সব কিছুকে এক ভাবার, তুমি প্রকৃতির পুরুষ আলাদাই ভাবো, হ্যাঁ, কিন্তু তোমাকে পুরুষকে করতে হবে, রিয়েলাইজ করতে হবে, এটা তোমার কাজ, এটা তোমার কাজ। তো তার মানে আলটিমেটলি যে কারণে বিবেকানন্দ সাংখ্য খুব পছন্দ করতেন, কারেক্ট, যে এর মধ্যে সবাইকে তো অত লজিক্যালি ভাবার সময়ও নেই সবার, আর সবাইকে ভাবতেও হবে না, সবাই প্রকৃতির পার্ট। হ্যাঁ ঠিক আছে, ভালো কথা, কিন্তু শুধু জানো যে এটাই সব নয়, এর বাইরে পুরুষ আছে, ব্যাস একদম, বা ব্রহ্ম কনসিয়াসনেস আছে। আর কনসিয়াসনেসকে যত বেশি প্রায়োরিটাইজ করা হবে মানুষের বেটারমেন্টই হবে, এটাই স্বামী বিবেকানন্দ এটাই ভেবেছিলেন। একদম একদম। এবং তারপরে আমরা পূর্ব মীমাংসাতে যাই। এইটা তো আচার আচরণের একটা মানে পূর্ব মীমাংসাতে সবচেয়ে বেশি কর্মকাণ্ড আছে, আচার আচরণ, কর্মকাণ্ড, যজ্ঞ, পূজা বিধি, এই সমস্ত। ওরাও অনেকটা ওই যোগের মধ্যে যে সমস্ত যা যা নিয়ম আছে, উপনয়ন বিধি, বিবাহের বিধি, হ্যাঁ, দীক্ষান্তের বিধি, অন্নপ্রাশন ইত্যাদি সমস্ত নিয়মাবলী ওখানে লিস্টেড আছে। এই সমস্ত কিছু করে যাওয়া জাস্ট এই জীবনে, আর কিছু করার নেই। একদমই তাই, নিয়ম পালন করো। তবে মজাটা হচ্ছে এত কিছু করে যাও কিসের জন্যে? ঈশ্বর পাবো বলে? একেবারেই নয়। কারণ পূর্ব মীমাংসা বলে যে ঈশ্বরের উপস্থিতির যথেষ্ট প্রমাণ নেই। যে এই জন্মটা যে হয়েছে, যা যা তোমার কর্তব্য, ডিউটি, এইটাই আমি এখানেই জাস্ট এই কথাটাই কর্তব্য শব্দটাই আনতে যাচ্ছিলাম। কর্ম করে দাও না, শুধু তুমি এইসব করো না, এই তোমার ডিউটিটা তুমি ঠিক করে করো, তাহলেই হবে, আর কিছু করতেই হবে না। হ্যাঁ, এটাকে কর্মমীমাংসাও তো বলে। কর্মমীমাংসা মানে এটা কর্তব্য, ডিউটিটা তোমাকে পালন করে যাও একদম, তাহলেই হবে। এবং ডিউটি মানে এখানে হচ্ছে মানে গোল অফ লাইফ ইজ টু ফলো ধর্ম। মানে ধর্ম বলতে ওইভাবে না, মানে কোনো রিলিজিয়ন নয়, ডিউটি, যেটা কান্টের আইডিয়া। হ্যাঁ, যেটা যুধিষ্ঠিরের আইডিয়া, যেটা মহাভারতের আইডিয়া। ধর্ম যেই কারণে ধর্মযুদ্ধ হয়েছে, বা যেখানে শ্রীকৃষ্ণ গীতাতে ধর্মকে একভাবে ব্যাখ্যা করেছেন, বিভিন্ন ঋষিমুনি ধর্মকে বিভিন্নভাবে ব্যাখ্যা করেছেন, বাট মেজরলি যেটা দেখা গেছে যে ধর্ম মানে হলো সঠিক পথ, সঠিক দিক, এইটা সঠিক, এই মুহূর্তে এটা সঠিক। এবং তার অনেকগুলো এই সমস্ত দর্শন দিয়ে সেগুলোকে ইজিলি বিচার করা যায়। যেমন অনেক সময় ধর্মকে প্রমাণ করার জন্য দৃষ্টান্তের সাহায্য নেওয়া হচ্ছে, হ্যাঁ, তর্কের জায়গা থেকে। অনেক সময় বাকি সাংখ্যের মানে সাংখ্য দর্শন দিয়ে ব্যাখ্যা করা হচ্ছে, অনেক জায়গায় আছে এরকম আছে। আর ওই একটুখানি আমরা ওখান থেকেই নিয়ে আসি যে ডিউটিটা কেন ইম্পর্ট্যান্ট। ডিউটি ইম্পর্ট্যান্ট এই কারণ ডিউটিটা করলে পরে মানে কর্তব্য যেটা, সেটা করে যাওয়া। এবং সেখানে শুধু এই কর্মকাণ্ডগুলো নয়, তার সাথে সাথেও যে রাজার ধর্ম পালন করা, রাজধর্ম পালন করা, বা যে যাই কাজ করুক তার একটা ধর্ম আছে, কিভাবে ওই কাজটা করতে, একদম একদম সেটা করে যাওয়াটা কিন্তু একটা স্বাধীনতার লক্ষণ। এটা করতে পারলে পরে তুমি সমস্ত বন্ধন থেকে মুক্ত হতে পারবে। কীরকম ব্যাপারটা? সেটা হচ্ছে যে আমার ধর্ম, একজন ছাত্রের ধর্ম ধরা যাক, খুব ছাত্র বা ছাত্রীর ধর্ম হচ্ছে অধ্যয়ন এবং একদম ছাত্রানাম অধ্যয়নম তপ টাইপের আর কি, পড়াশোনাটা করা, যেটা সে পড়ছে সেটা তাকে করতে হবে সম্পূর্ণ মন দিয়ে। এটা তার কর্তব্য হয়ে গেল, ধর্ম হয়ে গেল, সেটা থেকে তার কী হবে এটা ব্যাপার নয়। এবার তার কি বন্ধন আছে? তার বন্ধন হচ্ছে তার সকালবেলা ঘুম থেকে উঠতে ইচ্ছে করে না, এটা তো তার বন্ধন, তার লেজিনেস। এবার সে যদি এটা বাদ দিয়ে দেয়, যে না তার বাড়িতে হয়তো একটা কোনো ঝামেলা হচ্ছে, বন্ধু ডাকছে, আমার অন্য কিছু করতে ইচ্ছে করছে, এগুলো সবই বন্ধন। এদের আইডিয়াটা হচ্ছে এই বন্ধন মুক্ত তখনই হবে যখন তুমি শুধু কর্তব্যটা করবে, এই জন্য যে কর্তব্যটা করতে হয়। তোমাকে আলাদা করে বন্ধন থেকে আমি মুক্ত হয়ে কর্তব্য করব এটা না ভেবে, তুমি জানো যে কর্তব্যটা তোমায় করতেই হবে, ওটা তোমার কর্তব্য, বাকি সব এখন হবে না। হ্যাঁ, ওটা বন্ধু খেলতে যাবি না, যাবো না, তাহলে আমি সমস্ত বন্ধন চিন্তা করতে পারলাম, আমি শুধু ডিউটিটাই করলাম, তাহলে পরে আমি ফ্রি। একদম, এটা হচ্ছে এদের আইডিয়া।
আর উত্তর মীমাংসা বা অদ্বৈত দর্শন যেটা ব্রহ্মসূত্র, সেটা নিয়ে তো আমরা মোটামুটিভাবে অনেকটা কথা বলেছি। আগের এপিসোডটা আছে, যদি আপনারা দেখতে চান দেখে আসতে পারেন। আমাদের নিজেদের মতো করে একটা মোটামুটি ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করে, যতটুকু বুদ্ধি দিয়ে বিচার করা যায়, আমাদের যতটুকু বুঝেছি, আমরা যতটুকু বুঝেছি। হ্যাঁ, বোঝার কি শেষ আছে? যাক, এই হলো কথা। এরবার আমরা যেখানে শুরু করেছিলাম আগের এপিসোডটা, এরপরে আর কি কি আছে? ভগবদ গীতা আছে। সেটার আর আমরা ব্যাখ্যায় ঢুকবো না আজকে কোনোভাবেই ঢুকতে পারি না। মানে ওটা তো একটা আলাদা একটা না, কর্মযোগ 20টা এপিসোড হবে এপিকে। হ্যাঁ হ্যাঁ। বাই দ্য ওয়ে, এপিক চ্যানেলটা আলাদা জায়গায় আমরা শিফট করে নিয়ে যাচ্ছি। যদি আপনাদের মনে হয় নিচে লিঙ্ক দেওয়া থাকবে, যখন চলে আসবে। যদি আপনারা এখানে কোনো এপিকের দর্শক কমন থাকে তাদের জন্য বললাম। হ্যাঁ, এপিকটা আলাদা নিয়ে যাচ্ছি, ওখানে আলাদা করে এইসব কথাবার্তাই হবে। তারপর এলো পুরাণ, সে কত রকম, ব্রহ্মাণ্ড পুরাণ, ব্রহ্মপুরাণ, শিব পুরাণ, কালিকা পুরাণ, বিষ্ণু পুরাণ সমস্ত রয়েছে। এবং এগুলো একটু পরের দিকের। ব্রহ্মপুরাণে কি, পুরাণগুলোতে কি কি নতুন আইডিয়া এলো, এই সমস্ত যত আলোচনা হলো, যেখানে এই ষট দর্শন, তার আগে উপনিষদ, তার আগে বেদ, যেগুলো মূল শ্রুতি যেগুলো আর কি, সেই সমস্তগুলোতে তো আমরা দেখলাম যে মন্দির টন্দিরের কথা হচ্ছে না এখানে। হঠাৎ কি ব্যাপার, এটা কোন ধর্মের কথা হচ্ছে? অবতারে পুরাণে এসে যেই কথাগুলো শুরু হলো, সেগুলো আজকের দিনে আমরা পপুলার হিন্দুইজম হিসেবে দেখতে পাই। কাজে আজকের যেটাকে হিন্দুইজম বলে বা হিন্দু ধর্ম বলে চালানো হয়, সেটাকে পুরাণিক হিন্দুইজম বলাটা পৌরাণিক ধর্ম বলাটা বোধহয় বেটার হবে। বৈদিক ধর্ম পালন হচ্ছে না, সবাই করে না, করে অনেকেই করে, কিন্তু মূল যেটা হচ্ছে সেটা পুরাণিক, কারণ অবতারবাদ ব্যাপারটা পুরোপুরি পুরাণে এসেছে। তারপর এই যে দেবতা যেগুলো, সেগুলো অনেকটা মানুষের মতো, তারও ইচ্ছে অনিচ্ছে আছে, এগুলো ওখানে পুরাণ থেকে এসছে। হিন্দু ধর্মে প্রচুর দেবতা, পলিথিজম, এটা ওখানে এসেছে। তার আগে অবধি আমরা তো আলটিমেট রিয়েলিটির কথাই বললো, একেবারেই মনোথিস্টিক, একটা মনোথিস্টিকও বলা যায় না, থিস্টিকও বলা যায়, মনিজম আর কি, কিছু একটা ইজম, মানে ওটা ইজম বলা ভুল হবে। হ্যাঁ, কিন্তু এই যে পলিথিজম, যে বহু দেবতা, এটাও পুরাণের আইডিয়া। হ্যাঁ, এবং সেখানে কি মানে ওখানে গল্পের মতো করে কিভাবে ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছে, ব্রহ্মাণ্ডের নিয়ম কি, রাজাদের বংশ কীরকম, এই সমস্ত কিছু সেখানে চলছে। তারপরে এসছে যেগুলোকে ইতিহাস বলা হয়, রামায়ণ মহাভারত। ইতিহাস মানে হিস্ট্রি নয়, ইতিহাস মানে সেই সময়ের একটা রিফ্লেকশন, সময়ের রিফ্লেকশন, গল্পের নয়, সেগুলো আছে। এবং লাস্ট বলবো সেটা হচ্ছে আগম শাস্ত্র, তন্ত্রেরও 3টে আছে, বৈষ্ণবতন্ত্র, শৈবতন্ত্র এবং শক্তিতন্ত্র, এই 3টে আছে। সেখানেও কিন্তু তন্ত্র মানে ম্যাজিক নয়, একেবারেই নয়, তন্ত্র মানে একেবারেই ম্যাজিক নয়। আদি শঙ্করাচার্যের এতে যদি হয় যে যা এই যে আলটিমেট রিয়েলিটি, এটার জ্ঞানটা বিস্তার যেখান থেকে হয়, যেভাবে হয়, সেটাকে তন্ত্র বলা হয়। এবং সেখানে মূল উদ্দেশ্যটা হচ্ছে যে তন্ত্র সাধনা করছে তার মুক্তি এবং মোক্ষ, এটাই উদ্দেশ্য তন্ত্রের। আমি তো বারবার এইটার কথাটাই বলি সব জায়গায়, আলটিমেটলি যে তন্ত্রের উদ্দেশ্য রিয়েলাইজেশন এবং মানে ওই ফাইনাল মানে মোক্ষ বিষয়টা কি, এটা যত এই রাস্তাটা যেতে যেতে পরিষ্কার হতে থাকে। আজ থেকে 10 বছর আগে, আজ থেকে 5 বছর আগে আইডিয়া অফ ব্রহ্ম আমার জন্য অন্যরকম ছিল, আজকে অন্যরকম। 10 বছর আগে ব্রহ্ম বলে কিছু মানতামই না, তার আগে একটা সময় মূর্তি পূজা বিশ্বাস করতাম। কিন্তু পুরোটাই একটা জার্নি, তন্ত্রের ক্ষেত্রেও তাই। তন্ত্রের প্রথমে রিচুয়ালস আছে, বিকজ রিচুয়ালসগুলো তোমাকে ডিসিপ্লিনের মধ্যে ঢোকায়। তারপর তোমার কাছে কিছু আচার আছে, সেই আচারগুলো তোমার কারণ আছে, এই আচার যেগুলোই হবে সেগুলোর কারণ আছে। সেগুলো প্রত্যেকটা তোমার বডিতে কোথাও না কোথাও কিছু না কিছু এফেক্ট করছে, এবং তোমার মাইন্ডে। যোগের মতোই ব্যাপারটা একই। যোগ শুধু মানে যোগা ক্লাস করলাম তার মানে যোগ শিখলাম না। হ্যাঁ, যোগ বিষয়টা অনেক বড়, বিষয়টা। হ্যাঁ, যোগও কিন্তু ফাইনালি ওখানেই নিয়ে যাবে তোমাকে, অবশ্যই। তাই তো আইডিয়া, সবগুলো দর্শন ওখানেই নিয়ে যাবে, হয় তর্কের মাধ্যমে, জ্ঞানের মাধ্যমে,
নেতি নেতি, এটা নয়, এটার মধ্যে এটা আছে, তার এটা নয়, হ্যাঁ নেতি নেতি করে, নেতি নেতি মানে নেগেটিভ ডিনাইং টুয়াইস, হ্যাঁ ডিনাইং, মানে ডিনাইকে ডিনাই করা, মানে এটা একটুখানি কমপ্লিকেটেড বাট খুব একটাও না। যাই হোক, হোয়াট এভার, আজকে আমরা একটা চেষ্টা তো করলাম এই দুটো এপিসোড জুড়ে চেষ্টা তো করা হলো যে মোটামুটি আইডিয়াটা যাতে যে ধর্মে জন্মগ্রহণ করেছি বা যে ধর্মকে মানি সেই ধর্মটা, এবং অনেকেই আপনারাও সেই ধর্মের, যা চলছে সেটা তো নয়, ধর্ম বলা যায় না, তো এবং ধর্মের নামে চালানো হচ্ছে যেটাকে, সেটাও নয়। তো আমরা বেসিক্যালি একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম আর কি, যেটুকু আমরা বুঝতে পারি যে এটা হচ্ছে এই বৈদিক ধর্মটার স্বরূপ। এবার এর গভীরে যদি কেউ পড়াশোনা করেন বা চর্চা করেন, তাহলে কিছুদিনের মধ্যে আপনাদের থেকে অনেক বেটার আপনারাও জানতে পারবেন। কারেক্ট। এবং এটা একটা এমন জিনিস, হ্যাঁ আমি একটা বই দেখাই, এই বইটার কথা আমি শুনেছিলাম একটা স্বামী সর্বপ্রিয়ানন্দের একটা লেকচারে, তারপরে বইটা কিনি। বইটার নাম হলো অষ্টাবক্র সংহিতা। এবার এই বইটা পড়লে মনে হতে পারে যে আমি তো ব্রহ্ম বুঝে গেছি, আর কিচ্ছু না পড়লেও, শুধু এটা বললেও বোঝা যেত, মনে হতে পারে আমি ব্রহ্ম বুঝে গেছি। বাট পয়েন্টটা হলো বেদান্ত, এটাই সবচেয়ে বড় দারুণ জিনিস, যে বেদান্ত, তুমি যদি বেদান্ত কেন, মানে যে কোনো বৈদিক দর্শন এগুলো সব আমরা বৈদিকই বলি, যে কোনো বৈদিক দর্শক সেই দর্শন কিন্তু আলটিমেটলি তোমাকে সবসময় বলবে, সেই কারণেই এতগুলো শাখা, সেই কারণেই এতগুলো বিশ্বাস, যে কোনোটাই তোমাকে স্বীকারও করতে হবে না, তোমাকে অস্বীকারও করতে হবে না। অস্বীকার করাও তোমার কাজ না, তোমারটা শ্রেষ্ঠ বললে তুমি তার মানে ভুল দর্শন বুঝছো। একদম ঠিক, তুমি বোঝোইনি দর্শন। আর তুমি যদি বলো যে আমি যেটা বুঝেছি তার বাইরে কিছু নেই, তাহলে সেটাও ভুল। হ্যাঁ, রিলেন্টলেস কোয়েস্ট ফর নলেজ। হ্যাঁ, এবার তুমি যদি দাবি করো আমি সব সত্যিটা বুঝে গেছি, দেন ইউ আর এনলাইটেন্ড, মানে যেটা এই পৃথিবীতে খুব কম মানুষ ওই এনলাইটমেন্টে পৌঁছতে পেরেছেন। আলটিমেটলি ওই আর কি। তো আরেকটা বই আমি একটু দেখিয়ে দিই। হ্যাঁ, ওই যেটা আমরা বলেছিলাম শেষে বলেছিলাম, এটা একটা মানে বই বা নোট বই হিসেবে কাজ করতে পারে, এটা কিন্তু এটাই সব নয় একেবারেই। এই আলোচনার তো এখানে মানে বইয়ের ভলিউম এবং আমাদের আলোচনার বুঝতেই পাচ্ছেন। ত্রিলোচন শাস্ত্রী, ইনি প্রফেসর আহমেদাবাদের, না ব্যাঙ্গালোরের বোধহয়। তো উনি লিখেছেন দ্য এসেনশিয়ালস অফ হিন্দুইজম। বেসিক্যালি উনিও ক্লেম করেননি যে আমি সব বলে দিয়েছি, উনি বলেছেন যে আমি জাস্ট আইডিয়াটা দিচ্ছি যে আচ্ছা ব্যাপারটা কি আছে এবং তার মধ্যে কি বেসিক আইডিয়াগুলো, এবং তার বেসিক আইডিয়াগুলো কি। হ্যাঁ, এবার উনিও বলেছেন যে এটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট। যদি আপনার ধর্ম জিজ্ঞাসা হয় যে এই ধর্মটাকে নিয়ে, হিন্দুইজম বা বৈদিক ধর্মকে নিয়ে আমাকে জানতে ইচ্ছা করবে, প্রথম তো এটা সাগর মনে হয় যে কোথা থেকে শুরু করবোই জানি না, তো শুরু করার জন্য এই বইটি খুব ভালো। কারেক্ট। তা আমরা শুরু করেছি আমি শুরু করেছি বেশ কিছুদিন আগে, প্রেমাশিস শুরু করেছে বেশ কিছুদিন আগে। প্রত্যেকেরই একটা শুরু হয়, বাট আমার মনে হয় এই শুরুটা করে ফেলা উচিত। এটা না আসলে আমি বারবার বলি, এটা না ঈশ্বর সাধনার কথা বলছি না, মানে এটা ঈশ্বর সাধনার কোনো প্রশ্নই নেই। এটা হলো বারবার বলছি, আরও একবার বলবো, প্র্যাকটিক্যাল লাইফে, ব্যবহারিক জীবনে ভালো থাকার একটা উপায় হলো হিন্দু দর্শনের যে বিভিন্ন পার্ট, তার মধ্যে আলটিমেট যে সত্যিটা খোঁজার যে রাস্তাটা, যেই রাস্তা দিয়েই আপনি যান, আলটিমেটলি দ্যাটস এ ভেরি হ্যাপি স্পেস, জীবনটাকে খুশি করার বা ভেতর নিজেকে খুশি করার একটা জায়গা। যোগ আসন যেটা রয়েছে, যোগ আসন করলে পরে শরীরের উন্নতি হয় না, এটা তো ধর্ম নির্বিশেষে। কারেক্ট, সেরকমই আর কি। সো আজকের এপিসোড এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের এপিসোডে। ততক্ষণের জন্য যেটা আমি আরেকবার বলি, সেটা হলো স্প্রেড নলেজ, স্প্রেড পজিটিভিটি, বিকজ নলেজ ইজ পাওয়ার অ্যান্ড পজিটিভিটি ইজ এভরিথিং। টাটা।